তোমাদের পরমাণুর ওয়ান শট, ঠিক আছে। তো এই ওয়ান শটের ভেতরে তোমাদের পুরো সিলেবাসটা আমি কভার করে দেবো। যেসব থিওরিগুলো তোমাদের দরকার, যেসব ডেরিভেশনগুলো দরকার, সেই ডেরিভেশনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে তোমাদের কমন আসবেই, গ্যারান্টি দিলাম। এইখান থেকে তোমরা কমন পাবেই। আর যেই মেন এবং অ্যাডভান্সের একটা টপিক অ্যাড করেছি, আর যেই মেনের টপিক আমি অ্যাড করে দিয়েছি। ওখানে লেখা আছে কোনটা যেই মেনের জন্য, কোনটা যেই অ্যাডভান্সের জন্য, সমস্ত কিছু লেখা আছে। কিন্তু অনলি ফর জেইই অ্যাডভান্স, তোমাদের এইচএস এর জন্য। এইচএস এর সিলেবাস কিন্তু এত দূর, ঠিক আছে। অবশ্যই যারা নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই নোটটা কিন্তু তোমরা রেখে দিও, কারণ যখন পরীক্ষা শেষ হবে তখন আমি দেখিয়ে দেবো যে এইখান থেকে আমি পড়িয়েছিলাম এবং এটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল, ঠিক আছে। এর আগের চ্যাপ্টারটা বলেছি, যেমন কোয়ান্টামে আমরা ওয়ান শট দিয়েছি, সেই কোয়ান্টাম তত্ত্বটা আমরা এইসব কথা বলেছিলাম। পরমাণুতে সেম কথা বললাম। যখনই আমার এই এসজিএইচ চ্যানেলে যখনই কোনো আমি ওয়ান শট দেবো, সেখান থেকে কোশ্চেন তোমাদের ফোর্থ সেমিস্টারে আসবেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের সিলেবাস মোদ্দা কথা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের সিলেবাস, যেখানে আমরা এখানে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড মডেল, আচ্ছা বোর মডেল, এনার্জি লেভেল ডায়াগ্রাম, হাইড্রোজেনের স্পেকট্রাম জানবো, এক্স রে প্রোডাকশন জানবো, আর মোজেল ল, আর বৈশিষ্ট্যমূলক এক্সওসি, আর যে কন্টিনিউয়াস এক্সওসি আর ক্যারেক্টারিস্টিক এক্সওসি, এইগুলো ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে। এর বাইরেও দু একটা জিনিস আমরা জানবো যেগুলো যেই মেনের জন্য। যেমন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে যেই মেন থাকবে, যেই অ্যাডভান্স থাকবে, ঠিক আছে। প্রথম টপিক আমরা যাই। আচ্ছা, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, তার আগে বলে দিই, পরমাণু, এই পরমাণুর কথার অর্থ হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে। গ্রিক শব্দ অবিভাজ্য এর মানে। আচ্ছা, এই যে অবিভাজ্য পরমাণু, এবার জে থমসন পরমাণুর ভেতরে একটা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা কণা আবিষ্কার করে, যার নাম সে দেয় ইলেকট্রন। তার মানে পরমাণুকে যদি আরো ভাঙা হয়, তার ভেতরে ইলেকট্রন আছে। তখন থেকে এই যে অবিভাজ্য, এটা ভুল প্রমাণিত হয়ে গেল যে না, পরমাণুকে তো ভাঙা যায়, ঠিক আছে। এবং এখনো অবধি এর উপর এক্সপেরিমেন্ট চলছে। যেমন পরমাণুর ভেতরে নিউট্রন, প্রোটন আছে, যেখানে পাই কণা আছে, পাই আছে, মেসন আছে, ঠিক আছে, বোসন কণা আছে, এইসব বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এখনো চলছে। তার মানে এটা শেষ কোনোদিনই হচ্ছে না গো। এবার তখন রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন আলফা কণার বিচ্ছুরণ। তিনি দেখতে চাইছিলেন যে পরমাণুর ভেতরে কেমন, বা পরমাণুর গঠনটার ব্যাপারে জানতে চেয়েছিলেন। সেই জন্য তিনি একটা সিসার একটা ব্লক নিয়েছিলেন এবং মাঝে এই জায়গাটাতে একটা তেজস্ক্রিয় নমুনা রেখেছিল। এবার এই তেজস্ক্রিয় নমুনা থেকে আলফা কণাগুলো, এইখানে আমাদের একটা গোল্ড ফয়েল নেওয়া হয়েছিল, গোল্ড ফয়েল, ঠিক আছে। গোল্ড ফয়েল নেওয়া হয়েছিল। এই আলফা কণাগুলো, গোল্ড ফয়েলের মধ্যে কি আছে, পরমাণু আছে, মানে সোনার পরমাণু আছে। সেই পরমাণুগুলোর পরীক্ষা নিরীক্ষা করার জন্য গোল্ড ফয়েল নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার এই যে গোল্ড ফয়েলের উপরে যখন এই আলফা কণাগুলো পড়ছে, দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা কণা এই জায়গাটায় এসে হিট করছে, যেটাকে আমি এ রশ্মি দিয়ে প্রকাশ করছি, যেটাকে এ পয়েন্ট দিয়ে প্রকাশ করছি। খুব অল্প সংখ্যক এই বি তে গিয়ে হিট করছে, এটা ধরো বি পয়েন্ট, এখানে গিয়ে হিট করছে। আরো কিছু কম সংখ্যক যেটা সি পয়েন্টে গিয়ে হিট করছে, আর প্রায় একটা থেকে দুটো যেটা আমরা যেই দিকে গেছে সেদিকেই ঘুরে এসছে। প্রথম কি, এ পয়েন্টে হিট করছে বেশিরভাগ, এইখান থেকে আলফা কণা আসছে, আর এর সোজাসুজি আলফা কণা এই জায়গাটাতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এক নম্বর। দু নম্বর, খুব অল্প সংখ্যক আলফা কণা বি বিন্দুতে গিয়ে হিট করছে, তারও কিছু অল্প সংখ্যক আলফা কণা সিতে, এবং একটা বা দুটো আলফা কণা আমাদের 180 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে সিদ্ধান্তে আসে যে যেহেতু প্রথম সিদ্ধান্ত, পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, পরমাণুর বেশিরভাগ অংশ কিন্তু ফাঁকা, এক নম্বর, এটা প্রমাণিত হয়, ঠিক আছে। পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। আর দু নম্বর, এই রশ্মিটা, এই যে বি, তারপর এখানে একটা বি আছে, এই যে বি আছে, এই বি যে রশ্মিটা টেনেছি, এটা বেঁকেছে কেন? আলফা কণার আধান হচ্ছে দুটো ইলেকট্রনের আধানের সমান, মানে এক কথায় প্লাস আধান, ঠিক আছে। তার মানে পরমাণুর মাঝে নিশ্চয়ই প্লাস আধান বিশিষ্ট কোনো একটা জিনিস, শক্তিশালী এবং পাওয়ারফুল জিনিস আছে, যে এই আলফা কণাকে বিকর্ষণ করছে, সেজন্যই না সরে গেছে। তার মানে সেখানেও জানা গেল যে পরমাণুর ভেতরে ধনাত্মক বা প্লাস আধান বিশিষ্ট নিউক্লিয়াস আছে, এটা কিন্তু তখন প্রমাণিত হয়েছিল যে নিউক্লিয়াস আছে। এই দুটো আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে জানা গেল, ঠিক আছে। এইবার এইখানে
একটা জিনিস আমি তোমাদের বলবো, এক্সট্রা জিনিস, এই যে এখানে ধরো অনেকগুলো তো আলফা কণা এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে, এবং কিছু কিছু আলফা কণা দেখো এইদিকে বেঁকে যাচ্ছে, বিটা যেমন এইদিকে বেঁকে গেছে, সিটা যেমন এইদিকে বেঁকে গেছে। তো এই যে বেঁকে যাওয়া, ঠিক আছে, এই বেঁকে যাওয়াটাকে যদি আমি থিটা কোণ দিয়ে প্রকাশ করি, এই যে থিটা কোণ, আর এইখানে যতগুলো আলফা কণা বেরোচ্ছে এদেরকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। যে সম্পর্কটা আমি এই জায়গায় লিখছি, এটা হচ্ছে এম সমানুপাতিক 1/sin⁴ আর θ/2, ঠিক আছে, sin⁴ θ/2। এই ফর্মুলাটা জাস্ট একটু মনে রেখে দিও। এটা হচ্ছে নাম্বার অফ আলফা পার্টিকেল, আর থিটাটা হচ্ছে কোণে আলফা পার্টিকেলটা বিক্ষেপিত হচ্ছে সেই কোণ, ঠিক আছে, এই জিনিসটা মনে রেখে দিও। দেখি আমাদের কি আছে। নেক্সট দিকে যদি আমরা যাই তো এখানে নিকটতম অভিগমন দূরত্ব দিয়ে আছে, এবং এই জিনিসটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রেখে দিও। নিকটতম অভিগমন দূরত্ব, এটা এই বছরে সিবিএসই 2025 সালে এসছে, এবং তোমাদের এসছে 22-23 সালে মেবি। একটু পিআইকিউ দেখলে বুঝতে পেরে যাবে কোশ্চেন ব্যাংকে। নিকটতম অভিগমন দূরত্ব এটা আসলে কি? নিকটতম অভিগমন দূরত্বটা হচ্ছে, একটু একটা ছোট্ট করে একটা ছবি আঁকি। ধরো এটা হচ্ছে একটা পরমাণুর ভিতরের জিনিস, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই জায়গাটাতে ধরো নিউক্লিয়াস আছে, এই জায়গাটাতে ধরো নিউক্লিয়াস আছে, এই দিক থেকে আমাদের একটা আলফা কণা আসছে, ঠিক আছে। আলফা কণাটা আস্তে 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 ধরো এত দূর অবধি এসছে, দিয়ে আলফা কণাটা বেঁকে গেছে। কেন বেঁকেছে? কারণ আলফা কণার আধান প্লাস, আর এরও নিউক্লিয়াসের আধানও প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করেছে, তো আলফা কণাটা শেষমেশ এত দূর অবধি এসছে, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তো নিউক্লিয়াসের কতটা কাছে যেতে পারলো সেই দূরত্বটাকেই বলা হচ্ছে আসলে নিকটতম অভিগমন দূরত্ব। নিউক্লিয়াসের কতটা নিকটে যেতে পারছে সেটাই হচ্ছে নিকটতম অভিগমন দূরত্ব। সেটা আমি এখানে লিখে দিয়েছি যে একটি বিশেষ পরিস্থিতিতে আলফা কণা যদি নিউক্লিয়াসের অভিমুখে সরল রেখায় অগ্রসর হয় তবে তার গতিশক্তি ক্রমে তড়িৎ স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। অগ্রসর হতে হতে একটি নির্দিষ্ট দূরত্ব এসে আলফা কণার গতিশক্তি সম্পূর্ণ শূন্য হয়ে যায়, ঠিক আছে। এই অবস্থায় নিউক্লিয়াসের বিকর্ষণ বলের কারণে আলফা কণা 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, যেই পথে এসেছে সেই পথেই ফিরে যায়। আলফা কণা নিউক্লিয়াস থেকে এই ন্যূনতম দূরত্বকে, যেটাকে r0 বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে? অভিগমন দূরত্ব। পরবর্তী স্লাইডে দেখো আরো ভালো করে আমি একটু ছবিটা এঁকেছি। এই জায়গা অবধি আলফা কণাটা আসতে পেরেছে, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এদের মাঝের যে দূরত্ব r0, সেটাই হচ্ছে আমাদের নিকটতম অভিগমন দূরত্ব, এবং এর ডেরিভেশনটা আমরা করব কেমন করে? একটু আগে আমরা বললাম দেখো যে এর যে গতিশক্তি, কি গতিশক্তি আছে? ½ mv²। এই ½ mv²টা তড়িৎ স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে? তড়িৎ স্থিতিশক্তিতে। এবার তড়িৎ স্থিতিশক্তি যদি বলি তাহলে কে জেড ই মানে কে Q1 Q2 বাই আর, এটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি, ঠিক আছে। তড়িৎ স্থিতিশক্তি হয় কে Q1 Q2 বাই আর হয়। এবার Q1টা হচ্ছে নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান হয় ZE। আলফা পার্টিকেলের আধান হচ্ছে 2E, দুটো ইলেকট্রনের আধানের সমান, ঠিক আছে, বাই এবার আর এর জায়গায় কি বসাবো? r0। তাহলে r0 সমান আমরা কি বসাতে পাচ্ছি? 2kz² বাই ½ mv², অথবা এটাকে আরেকটু ভাবে যদি লেখা যায় তাহলে এরকম লেখা যায় 2kz² E অফ আলফা, মানে আলফা পার্টিকেলের যে শক্তি সেটা, শক্তি বলতে এখানে গতি শক্তিকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমাদের মার্ক করে রেখে দিও, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এবং তোমাদের কোশ্চেন ব্যাংকেও কিন্তু এখান থেকে কোশ্চেন আমি করেছি, ঠিক আছে। এটা হচ্ছে নিকটতম অভিগমন দূরত্ব। যদি কোনো থিওরি ধরো পরীক্ষায় কেমন লিখবো, একটা কোশ্চেন ধরো তুমি বুঝতে পারছেন যে পরীক্ষায় কেমন লিখবো, ধরো নিকটতম অভিগমন দূরত্ব, এটারই কথা বলছি, এটা তোমাদের ছায়ার বই প্রথমত নেই। তো এই কোশ্চেনটা ধরো তুমি পরীক্ষায় লিখতে চাইছো বা পরীক্ষায় লিখবে, ধরো এরকম ভেবেছো, এবার কি লিখতে হবে বুঝতে পারছো না, তো অবশ্যই এই ভিডিওটা যখন তোমাদের কাছে যাবে, পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় যে এই জিনিসটা আমার যদি স্যার একটু দেয় ভালো লাগে, ভালো হবে, অবশ্যই টেলিগ্রামে এসে আমাকে মেসেজ করো যে স্যার এটা একটু থিওরিটা কেমন করে পরীক্ষায় লিখবে একটু লিখে যদি আমাকে দিতেন তাহলে ভালো হতো, তাহলে অবশ্যই আমি তোমাদের দেবো, ঠিক আছে। নিকটতম অভিগমন দূরত্ব, এটা হচ্ছে ডেরিভেশন, আর এটা হচ্ছে সূত্র। আবার বলছি জিনিসটা ছায়ার বই নেই, এবং বহু ওয়ান শটে তোমরা এই জিনিসটা পাবেও না, বাংলাতে অন্তত পাবে না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাই। বোরের পরমাণুর মডেল। বোরের পরমাণু মডেল 1 নম্বর। আচ্ছা, বোরের পরমাণু মডেলে যদি বলা হয় বোরের পরমাণুর মডেলের স্বীকার্যগুলি লেখো, তাহলে 3টে স্বীকার্য আছে। প্রথম কি না, প্রথম বলছে ধরো এটা হচ্ছে আমাদের পরমাণুর একটা ইলেকট্রনের কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, ঠিক আছে, মাঝে আছে নিউক্লিয়াস।
মাঝে আছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস, ঠিক আছে, এটা 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। বোর এটা বলছে যে ইলেকট্রনগুলো যখন কোনো নির্দিষ্ট একটা কক্ষপথের চারিদিকে ঘোরে, ঠিক আছে, কক্ষপথে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন কিন্তু তারা কোনো শক্তি ছাড়ে না। কি বললাম? নিউক্লিয়াসের চারিদিকে যখন একটা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে তখন তারা কোনো শক্তি ছাড়ে না, ঠিক আছে। নির্দিষ্ট কক্ষপথে আমি লিখে দিচ্ছি, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি যখন ঘোরে তখন কোনো শক্তি, তখন কোনো ফোটন বা কোনো আলো বা কোনো বিকিরণ এরা নিঃসরণ করে না। 1 নম্বর, কোনো বিকিরণ এরা নিঃসরণ করে না, এটা হলো আমাদের প্রথম জিনিস 1 নম্বর। 2 নম্বর কি আছে বোরের পরমাণু মডেলের স্বীকার্য? 2 নম্বর হচ্ছে এই যে ইলেকট্রনটা একটা কক্ষপথের চারিদিকে ঘুরছে, এটা তখনই ঘুরবে যখন এই কক্ষপথের কৌণিক ভরবেগকে বলা হয় mvr, এটা h/2π যেটা আছে এর সরল গুণিতকের সাথে সমান হবে। আর একবার বল দিচ্ছি, ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে যদি ঘুরতে চায়, ঠিক আছে, শর্ত একটাই যে ওই যে কক্ষপথটায় ঘুরছে ওই কক্ষপথে কৌণিক ভরবেগ mvr mh/2π এর সরল গুণিতক হবে, ঠিক আছে। mvr কি না, mvr হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, ঠিক আছে। আচ্ছা, এমটা কি? এমটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয় এটাকে, ঠিক আছে, এমটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হচ্ছে n, ঠিক আছে। তাহলে 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বরের কথায় আসি। 3 নম্বরটা কি না, ধরো ইলেকট্রনটা এই জায়গাতে আছে, এর শক্তি হচ্ছে E2 আর এইখানে আছে এর শক্তি হচ্ছে E1, মানে এই কক্ষপথ একটা আর এই একটা কক্ষপথ, এই দূরে যে কক্ষপথটা আছে এটা হচ্ছে n = 2 আর এটা হচ্ছে n = 1। তাহলে 2 থেকে যখন 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আসে তখন সে কিছু পরিমাণে ফোটন ছাড়ে, ঠিক আছে, শক্তি নিয়ে। কতটা? ডেল্টা ই পরিমাণ, সেটা কত? h নিউ, তার মানে সেটা হচ্ছে E2 - E1। আচ্ছা, E2 - E1 এই পরিমাণ শক্তি কিন্তু সে ছাড়ে যখন E2 থেকে E1 এ আসে। এবার এই জায়গাটাতে একটুখানি বুঝে নাও, E2 - E1 কিন্তু সবসময় লিখবে না। যার শক্তি বেশি, মানে যেই কক্ষপথের শক্তি বেশি সেই কক্ষপথকে আগে লিখবে, আর যে কক্ষপথের শক্তি কম তাকে কিন্তু পরে লিখবে, মাইনাসের পরে লিখবে। তাহলে উত্তর কিন্তু তোমাদের নেগেটিভে চলে আসবে, আর নেগেটিভ এলে কিন্তু তোমরা তখন মড ভ্যালু নিয়ে কাজ করবে, লিখে দিও যে মড ভ্যালু নিয়ে কাজ করছি। তাহলে প্রথম বোরের মডেলের যে প্রথম শর্ত সেটা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরছে তারা তখন কোনো শক্তি বিকিরণ করছে না, বা বিকিরণ কোনো নিঃসরিত হচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর, ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের কৌণিক ভরবেগটা h/2π এর সরল গুণিতকে সমান হতে হবে, 2 নম্বর। 3 নম্বর, ইলেকট্রনগুলো যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসে বা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসে তখন তারা ডেল্টা ই সমান h নিউ পরিমাণ শক্তি ছেড়ে দেয়, ফোটনের আকারে ছেড়ে দেয়, যেটা মান হয় E2 - E1, এটা বিয়োগ করলে যে ভ্যালুটা আসে সেই পরিমাণ ফোটন কিন্তু তারা ছেড়ে দেয়, শক্তি সম্পূর্ণ ফোটন ছেড়ে দেয়। যদি বলে বোরের পরমাণু মডেলের শর্ত লেখো, এই শুধু 2 নম্বরটা, এটা হচ্ছে শুধু বোরের পরমাণু মডেলের শর্ত এটা, ঠিক আছে। যদি বলে বোরের পরমাণু মডেলের স্বীকার্য লেখো, 1 নম্বরে লিখতে হবে, 2 নম্বরে লিখতে হবে, 3 নম্বরে লিখতে হবে, বুঝা গেল? স্বীকার্য বললে 3টে লিখতে হবে, যদি বলে শর্ত লেখো শুধু এটা হচ্ছে শর্তকে বোঝায়। আশা করি কোনো ডাউট নেই। এই জায়গা থেকে যেই মেনের একটা কোশ্চেন এসেছিল 2022 বা 23, এই যে এটা কি কৌণিক ভরবেগ, কোশ্চেনটা এসেছিল যে কৌণিক শুধু ভরবেগ জানতে চেয়েছিল। শুধু যদি ভরবেগ জানতে চায় তো জেনে রেখে দিও, ভরবেগকে আমরা p দিয়ে ডিনোট করি, ঠিক আছে, সেটা হবে তখন nh2π m, আর এমটা হবে না, তখন এখানে চলে আসবে r, কারণ p সমান হয় mv, ঠিক আছে। mv শুধু এখানে mv নেবো, rটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে nh/2πr। এই কোশ্চেনটা তোমাদের যেইতে এসছে, যেই মেনে 2022 বা 23, আমার ঠিকঠাক মনে পড়ছে না, 22 অর 23 দুটো সালের মধ্যে যে কোনো একটা সালে তোমরা দেখবে এই কোশ্চেনটা পেয়ে যাবে। নেক্সট টপিক দেখা যাক। নেক্সট টপিক আমার হচ্ছে m তম কক্ষপথের ব্যাসার্ধ, এটাও তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো বের করি। দেখো,
ইলেকট্রনের আমাদের যে একটু আগে বললাম যে একটা ইলেকট্রন যখন ঘোরে, এখানে ধরো এটা একটা ইলেকট্রন, ঠিক আছে, এটা একটা ইলেকট্রনের কক্ষপথ। আচ্ছা, এইখানে আমাদের নিউক্লিয়াস আছে। ইলেকট্রনটা যখন ঘুরছে ওর কাছে তো একটা বল আছে, অভিকেন্দ্র বল, যেটা হচ্ছে কেন্দ্রের দিকে টানে ওকে, সেই বলটার হচ্ছে mv² বাই কত হয় r। আর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা স্থিরতড়িৎ আকর্ষণ বল আছে যেটা Fe বলা হয়, আর এটাকে Fc বলা হয়, ঠিক আছে। তাহলে এইখানে লিখছি, তাহলে Fc সমান আমি লিখতে পারি, Fc সমান যদি Fe আমি লিখি, Fc মানে হচ্ছে mv², ঠিক আছে, তাহলে mv² বাই r হবে। আর Fe টা হচ্ছে k Q1, Q1 মানে যদি আমি এখানে নিউক্লিয়াসের আধার লিখতে চাই তাহলে Z ইন্টু ই লিখবো, ইন্টু Q2, Q2 শুধু এই লিখবো, ভাজিত কি হবে r তার স্কোয়ার। এখানে কিন্তু আমি মাইনাস চিহ্ন দিইনি, কারণ এখানে আমি কুলম্বের সূত্র ব্যবহার করেছি। কুলম্বের সূত্র কে Q1 Q2 বাই r স্কোয়ার যেটা হয়, সেখানে দেখবে আমরা মান নিয়ে খেলা করি না, মান ব্যবহার হয়, সরি মান নিয়ে খেলা হয় আমাদের, মাইনাস প্লাস নিয়ে কথা হয় না। মাইনাস প্লাস নিয়ে কথা হয় আমাদের স্থিতিশক্তির ক্ষেত্রে। তাহলে এখান থেকে যদি আমি এই আরটা আর এই আরটা কেটে এখানে আর রাখি, তাহলে দেখো ভি তার স্কোয়ার সমান কে আসছে, কে জেড ই তার স্কোয়ার বাই এম ইন্টু আর। এটাকে আমি মার্ক করে রাখবো, ঠিক আছে, এটা আমাদের লাগবে। এই জিনিসটা আমরা পরে একটু ব্যবহার করব, এই প্রমাণটা, ঠিক আছে, ছোট্ট পার্টটা। নেক্সট, এবার ভি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার তাহলে এম ভি আর সমান কি হয়, এম ভি আর একটু আগে করলাম, এম ভি আর এটা সমান হচ্ছে এনএইচ বাই 2 পাই, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ধরো, ঠিক আছে। এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। তাহলে আর সমান কি দাঁড়াবে এখানে, আর সমান আমাদের দাঁড়াবে এনএইচ বাই 2 পাই, এনএইচ বাই 2 পাই এম আর ভি। তাহলে এম আর ভি দিকে গেল। আচ্ছা, তাহলে এইখানে এবার 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 ধরো এখানে ভি তার স্কোয়ার আছে, তো এখানে ভি তার স্কোয়ার আছে। এবার এই ভি স্কোয়ারটা এইখানে সরি 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 একটু মিস্টেক এখানে এখানে ভি সমান আমরা কি পড়বো, ভি সমান পাবো এনএইচ বাই 2 পাই এম ইন্টু আর, এটা আছে। এটাকে স্কোয়ার করি, এটা যদি স্কোয়ার আমি করি তাহলে এখানে কি কি থাকছে, এখানে থাকছে এন স্কোয়ার, এখানে থাকছে এইচ তার স্কোয়ার। আচ্ছা, দুইটা হয়ে যাবে 4, পাইটা হয়ে যাবে পাইয়ের স্কোয়ার, এমটা হয়ে যাবে এম তার স্কোয়ার, আর আরটাও হয়ে যাবে আর এর স্কোয়ার, ঠিক আছে। কি করলাম, বোরের যে শর্ত আছে এম ভি আর, সেটা কৌণিক ভরবেগ, সেটা এনএইচ বাই 2 পাই হয়। সেখান থেকে ভি সমান এনএইচ 2 পাই এম আর আর, এটাকে এদিকে নিয়ে গেলাম, ভি এর স্কোয়ার মারলাম। এবার কি করব, আমি এটাকে দুটো ভাগে বিভক্ত করে দিচ্ছি পেজটাকে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো এইটা একটা পার্ট আমাদের হয়ে গেল, আর একটা পার্টে এবার আমরা কাজ করব। এবার 1 নম্বর সমীকরণে ভি স্কোয়ারের মান বসাবো। 1 নম্বর সমীকরণে ভি স্কোয়ারের মান, ঠিক আছে, যদি বসাই, ভি স্কোয়ার সমান কি আছে, এন তার স্কোয়ার এইচ স্কোয়ার বাই কি আছে 4 পাই তার স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম তার স্কোয়ার আর আর স্কোয়ার। তাহলে এম স্কোয়ার দাঁড়ালো, আর স্কোয়ারও দাঁড়ালো। তাহলে ভি স্কোয়ারের মান বসালাম, এটা সমান কি হচ্ছে কে জেড ই তার স্কোয়ার, কে জেড ই তার স্কোয়ার, আর এম আছে আর একটা আর আছে, তাহলে এম আর আর এই এম আর যদি কাটে তাহলে এইদিকে শুধু আমার একটাই এম আর পড়ে থাকলো। এই আরটাকে যদি এইদিকে নিয়ে যায় আর কে জেড ই স্কোয়ার বা এমটাকে এদিকে নিয়ে আসি, অসুবিধা নেই। তাহলে আর সমান আমি কি লিখতে পারি, যে এখানে এন স্কোয়ার আর এইচ স্কোয়ার আছে, তাহলে উপরে আমার রয়ে গেল এম তার স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। নিচে কি আছে 4 পাই স্কোয়ার ইন্টু এম, 4 পাই স্কোয়ার ইন্টু এম ইন্টু এইখানে দেখো কে জেড ই স্কোয়ার আছে, তাহলে এখানে বসাব জেড। আচ্ছা, জেড কে আর ই স্কোয়ার, এটা রয়ে গেল, কোনো অসুবিধা নাই, কেটা আছে। এবার দেখো, এবার এই কে এর মান হচ্ছে কি, কে সমান হয় কি হয় 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে কে এর মান। এটা মানটা এখানে যদি বসাই একটু বড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু, আচ্ছা এই কে এর মানটা আমি বসাবো 4 পাই এপসাইলন নট, তাহলে উপরে পৌঁছে গেল 4 পাই এপসাইলন নট এই কে এর মানটা। আর এখানে কত আছে, এখানে আছে 4 পাই তার স্কোয়ার, একটা এম আছে আর কে জেড ই স্কোয়ার আছে, কে জেড ই তার স্কোয়ার আছে। এবার কে কে কাটছে একটু আমাকে দেখাও, ঠিক আছে, এখানে কে কে কাটছে, 4 এর সাথে 4 কাটছে, এই পাইয়ের সাথে এই পাই কেটে এখানে একটা পাই থাকছে, আর কি, আচ্ছা এখানে এটা ভুল করে আবার আমি এখানে কেটা লিখে দিচ্ছি, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, এখানে আবার কেটা লিখে দিচ্ছি, যেটা হবে না। আচ্ছা, তাহলে 4 এর সাথে 4 কাটলো, পায়ের সাথে পাই কেটে নিচে একটা পাই থাকলো, উপরে কিছু আছে আর কিছু নাই। আচ্ছা নেক্সট, তাহলে আমি এবার করব কি, আর
আর সমান আমাদের যেটা দাঁড়াচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার তার সাথে আছে আমাদের এপসাইলন নট, ঠিক আছে। নিচে আছে পাই এম, নিচে আছে পাই এম, আর একটা হচ্ছে জেড ই তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে জেড ই তার স্কোয়ার, তাহলে আর সমান আমরা এটা লিখতে পারি, এখানে দেখো উপরে এন স্কোয়ার আছে, আর সমান আর নট, ঠিক আছে, আর সমান আর নট, উপরে আছে এন স্কোয়ার, আমি এখানে এন স্কোয়ারটা লিখলাম। আচ্ছা, আর নিচে আছে জেড, আর আমি নিচে এখানে জেডটা লিখে দিলাম, ঠিক আছে। এইটাই আমাদের সূত্র দাঁড়িয়ে গেল, এই জায়গাটায় আমাদের দরকার ছিল এইটা, ঠিক আছে, এটাই আসলে আমাদের দরকার আছে এইটাই। এবার এখানে যেটা আর নট, এখানে যেটা আর নট, সেই আর নটটা সমান কি লিখবো, তাহলে আর নট সমান এইচ স্কোয়ার এপসাইলন নট, আর সমান হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন নট, ঠিক আছে। আর এখানে পাই এম আর স্কোয়ার, পাই এম আর স্কোয়ার, আরে আর নটের মানটা এটা আছে 1.12 FM ফ্যান্টোমিটার, এটা হচ্ছে আর নটের ফিক্সড মান, ঠিক আছে। এটা গেল আমাদের এন তম কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী জায়গায় আমরা দেখি, এবার হচ্ছে বেগ, এবার আসছি বেগ, ঠিক আছে। এবার বেগের কথা আসছি, এবার বেগ কি করে বার করবো, এখানে থেকে একটা সূত্র পেয়েছিলাম ভি, আচ্ছা এই যে এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই আমরা জানি, ঠিক আছে, এটা জানি এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই, এটা তো আমরা জানি। আচ্ছা, এইখান থেকে তোমরা ভি বার করতে পারবো, ভি সমান কি হবে এন এইচ বাই 2 পাই, এম আর আর বসাবো, এম আর 1 বাই আর বসাবো, 1 বাই আর বসাবো। আচ্ছা, তার মানে এন এইচ 2 পাই ইন্টু এম ইন্টু 1 বাই আর এর জায়গায়, 1 বাই আর এর জায়গায় এখানে মান বসালাম, আর এর মান আমরা পেয়েছি, আর এর মান এটা কি আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন, তাহলে উপরে চলে যাবে এন স্কোয়ার, আচ্ছা সরি উপরে না, এটা এখানেই থাকবে, তো এখানে থাকছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু এপসাইলন, ঠিক আছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন, আর থাকছে পাই এম জেড স্কোয়ার, এটা উপরে চলে যাবে পাই এম জেড স্কোয়ার, থাকছে পাই এম জেড ই তার স্কোয়ার, এটা থাকছে। এবার এটা এখানে ছোট্ট করে একটা কাটাকুটি করবো, দেখো এখানে দুই তো কাটবে না, এখানে এম আছে, সরি পাই কাটছে, এম আর এম কাটছে, এন এর সাথে এন কেটে নিচে একটা এন থাকছে, এইচ এর সাথে এইচ কেটে এখানে একটা এইচ থাকছে, ঠিক আছে, এই থাকলো। তাহলে এবার কি কি দাঁড়ালো দেখো, উপরে কি আছে জেড স্কোয়ার আছে, আর তো কেউ নাই, উপরে আছে আমাদের জেড স্কোয়ার, আর নিচে আছে 2 এন এইচ এপসাইলন, নিচে আছে 2 এন এইচ এপসাইলন, তাহলে ভি সমান দাঁড়াচ্ছে ভি নট, উপরে কত আছে জেড বাই এন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সূত্র যেটা আমাদের কাজে লাগবে, এইটাই হচ্ছে আমাদের সূত্র যেটা আমাদের কাজে লাগবে। ভি এর মান এটা আছে 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ডে আসে, ঠিক আছে। আচ্ছা, ভি নটটা কি, ভি নট যদি আমি বলি তাহলে ভি নট হচ্ছে ই তার স্কোয়ার, আর নিচে আসছে 2 এইচ এপসাইলন, 2 এইচ এপসাইলন, এটাই হচ্ছে আসলে ভি নট, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও ভিভিআই, ঠিক আছে। বেগ আমাদের ইম্পর্টেন্ট, আমাদের ব্যাসার্ধ ইম্পর্টেন্ট, এরপর যেগুলো করাবো সেগুলো আমাদের প্রত্যেকটা পদই কিন্তু ইম্পর্টেন্ট। পার্টটা তাহলে দেখা যাক পরবর্তী টপিক কি বলছে। আচ্ছা, শক্তি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টগুলোর মধ্যে একটা ডেরিভেশন আসার তোমাদের প্রবল চান্স আছে, ঠিক আছে, তো করে নিও, প্র্যাকটিস করে নিও, ভালো করে লিখে প্র্যাকটিস করে নিও। শক্তি বলছে একটা ইলেকট্রন বা একটা যে কোনো জিনিস, ধরো একটা আমাদের ধরো পৃথিবী বা একটা গ্রহ একটা নক্ষত্রের চারিদিকে একটা ঘুরছে, ঠিক আছে, একটা গ্রহ একটা নক্ষত্রের চারিদিকে ঘুরছে, বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, বা ধরো একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এই ঘুরন্ত অবস্থায় ওদের টোটাল এনার্জি একটা থাকে, টোটাল এনার্জিটা হয় পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, মানে স্থিতিশক্তি আর গতিশক্তি, এই দুটো সংমিশ্রণে কি পাওয়া যায়, এই দুটো সংমিশ্রণে পাওয়া যায় মোট শক্তি। তাহলে কাইনেটিক এনার্জি, ই অফ কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হয়। আচ্ছা, তাহলে হাফ বসালাম, এম বসালাম, এবার ভি স্কোয়ারটা কোথা থেকে পাবো, ভি স্কোয়ার আমরা পাবো একদম প্রথমের পাতায় যদি আমরা যাই, আচ্ছা এর পরেরটাই ভি স্কোয়ারের মানটা আমরা পাবো এইখান থেকে, এই যে কে জেড স্কোয়ার বাই এম আর, যেটা আমরা পেয়েছি দেখতে পাচ্ছ কে জেড স্কোয়ার বাই এম আর, কে জেড স্কোয়ার বাই এম আর, এই মানটা আমরা আসলে এখানে পুট করবো, ঠিক আছে, এই মানটা এখানে পুট করবো, কে জেড ই তার স্কোয়ার বাই এম ইন্টু আর, তাহলে এম যদি কাটে তাহলে এখানে পড়ে থাকছে হাফ কে জেড ই তার স্কোয়ার, আর নিচে একটা আর আছে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কি হয়, পোটেনশিয়াল এনার্জি ইউ হয় কে কিউ ওয়ান কিউ টু বাই আর, আর অবশ্যই এখানে কিন্তু আমাদের যে ঋণাত্মক বা ধনাত্মক মানে আধানটা কেমন, প্রকৃতিটা কেমন সেটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে কে এর জায়গায় আমি কে লিখছি,
Q1টা আমি যদি নিউক্লিয়াস বসাই তাহলে সেটা আসছে Z ইন্টু ই, আর Q2টা যদি আমি ইলেকট্রনের বসাই তাহলে মাইনাস ই আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস ই আসছে। আচ্ছা, নিচে কত আছে আর, আমি এখানেও আর বসাচ্ছি, তাহলে এখানে বসাচ্ছি মাইনাস কে জেড ই স্কোয়ার বাই আর, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি যেটা এখানে পোটেনশিয়াল এনার্জির মান যদি আমি বসাই সেটা আসছে মাইনাস কে জেড, আচ্ছা কে জেড ই স্কোয়ার বাই আর, কে জেড ই স্কোয়ার বাই আর, আর পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল। আর কাইনেটিক এনার্জির মান আমি যদি বসাই তাহলে আসছে হাফ কে জেড ই তার স্কোয়ার বাই আর আসছে। এখানে যদি আমি এই কে জেড ই স্কোয়ার বাই আর যদি কমন নিই, কে জেড ই স্কোয়ার বাই আর যদি আমি কমন নিই তাহলে এখানে কে কে থাকছে, এখানে থাকছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস হাফ, এটা আসছে মাইনাস হাফ আসবে, এটা অবশ্যই মাইনাস হাফ আসবে, তাহলে মাইনাস কে জেড ই তার স্কোয়ার বাই আর আসছে, থাকছে মাইনাস কে জেড, তার মানে টোটাল এনার্জি যেটা সেই টোটাল এনার্জি থাকছে কে জেড ই তার স্কোয়ার বাই আর থাকছে। আচ্ছা, এতদূর রইলো। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি একটা ফর্মুলা যেটা আমরা বের করলাম। ঠিক আছে, এইবার এই যে ফর্মুলাটা আমরা তৈরি করলাম এখানে দেখো নিচে একটা আর আছে, তাহলে আর এর মানটা আমরা পুট করব, আর এর মানটা আমি এই জায়গাতে পুট করছি। ঠিক আছে, ই অফ টোটাল এনার্জি এটা সমান আমাদের আসছে কে জেড, ঠিক আছে, ই তার স্কোয়ার আর নিচে আছে আর। তো এই টোটাল এনার্জিতে তোমরা দেখো কে জেড স্কোয়ার বাই আর আছে, তো কে জেড স্কোয়ার লিখেছি এবং নিচে আর আছে। এবার এই আর এর মানটা আমরা একটু আগে লিখলাম, এই যে এখানে আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বসাবো এখানে, তাহলে বসাবো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এটা বসালাম ইনটু দিয়ে উপরে যাবে। এবার উপরে কি যাবে, উপরে যাবে এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন বসালাম পাই এম জেড স্কোয়ার, তাহলে উপরে যাচ্ছে আমাদের পাই, উপরে কি যাচ্ছে পাই এম জেড ই তার স্কোয়ার, এটা যাচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা, এখানে কি কি কাটাকুটির কোনো কিছু জিনিস আছে কি, এনও যাচ্ছে না, এইচও যাচ্ছে না, এপসাইলন নটও যাচ্ছে না, তাহলে টোটাল এনার্জি যেটা সেটা দেখো তো আমাদের কে ই তার স্কোয়ার এরকম আসছে, কে ই তার স্কোয়ার পাই এম, আচ্ছা পাই এম আরো একটা ই স্কোয়ার আছে বাই এখানে আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, আচ্ছা এইচ স্কোয়ার আছে এন স্কোয়ার আছে আর একটা আছে এপসাইলন নট টোটাল এনার্জি। ঠিক আছে, এবার একটা ছোট্ট পার আমি এখানে একটা কাজ করব যে টোটাল এনার্জি এটা সমান ইনটু দিয়ে উপরে দেখো একটা আমরা কি পাচ্ছি এখানে জেড এর কথা আসছে একটা, তো জেডটা আমি উপরে লিখিনি, তাহলে উপরে একটা জেড আছে এর একটা এ একটা জেড আছে, তাহলে জেড স্কোয়ার আছে, উপরে একটা লিখলাম জেড স্কোয়ার, নিচে দেখো আছে এন তার স্কোয়ার, আর এইখানে যে মানটা আছে এই মানটা যেটা আছে কে ই তার স্কোয়ার কে ই স্কোয়ার পাই, আচ্ছা কে ই স্কোয়ার কেন হবে, ই টু দি পাওয়ার 4 হবে, তাহলে কে ই টু দি পাওয়ার 4 এ স্কোয়ার আর এ স্কোয়ার ই টু দি পাওয়ার 4 পাই ইনটু এম, পাই ইনটু এম, আর নিচে আছে এইচ স্কোয়ার এপসাইলন, নিচে আছে এইচ স্কোয়ার এপসাইলন, এই মানটা এই প্রমাণটা আমরা করব, এইটাই হচ্ছে আমাদের আসল প্রমাণ এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের যে ই টোটাল সেটা বেরোবে মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এম তার স্কোয়ার, এই সূত্রটাই কিন্তু আমাদের ব্যবহার করব প্রত্যেকটা জায়গায়, এই সূত্রটা আমরা ব্যবহার করব। টোটাল এনার্জি ফর্মুলা এখানে একটা আছে, টোটাল এনার্জি ফর্মুলা এখানে একটা আছে, এটা হচ্ছে আর এর টার্মসে, এখানে আর এর টার্মস নাই, আচ্ছা এখানে ইটি হচ্ছে জেড আর এন এর টার্মসে আছে। ঠিক আছে, প্রত্যেকটা ডেরিভেশন ইম্পর্টেন্ট, যেই সূত্রগুলো আমরা বক্সের মধ্যে রেখেছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ছোট্ট পারা মিস্টেক আমি এখানে করেছিলাম, এই যে দুইটা দেখবে আমি দিইনি, আর এই মাইনাস চিহ্নটাও দিইনি, তো দুইটা আমি এখানে দিয়েছি, মাইনাসটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা দেখে নিও, তো এর আগেও একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানেও একটা মাইনাস আসবে, না হলে তো এখানে মাইনাসটা আসবে না। ঠিক আছে, তো এই দুটো জিনিস একটু মিস্টেক ছিল, একটু দেখে নিও। পরবর্তী জায়গায় আমি দেখি, পরবর্তী টপিক আমাদের কি আছে, আবর্তন কাল। বা খুব ভালো কথা, আবর্তন কাল আমাদের টি সমান কি হয় 2 পাই আর বাই ভি হয়। ঠিক আছে, তাহলে টি সমান আমি যদি করি 2 পাই ইনটু এখানে যদি আর এর মানটা বসাই আর এখানে ধরি 1 বাই ভি এর মানটা বসাই, আর এর মানটা ধরো আমরা প্রথম বসাচ্ছি। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা এখানে কোথা থেকে পাবো, আর এর মানটা এখানে পাবো আমরা এই জায়গা থেকে। ঠিক আছে, আচ্ছা আর এর মানটা আচ্ছা সরি এইখানে আছে, তাহলে আর সমান হয় এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এন তার স্কোয়ার এইচ তার স্কোয়ার ইনটু এপসাইলন নট, এটা গেল আর। আর নিচে আমাদের থাকছে এখানে নিচে আমাদের থাকছে কি পাই এম জেড স্কোয়ার, তাহলে নিচে আমাদের থাকছে পাই এম জেড স্কোয়ার, পাই এম জেড ই তার স্কোয়ার ইনটু, এবার যদি আমি ভি এর মানটা বসাই 1 বাই ভি যেটা আছে, তো ভি এর মান এখানে আমরা পাচ্ছি দেখো
জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার যেটা বসাবো সেটা আমাদের নিচে থাকছে, জেড ই তার স্কোয়ার এটা আমাদের নিচে থাকছে। তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে 2NH এপসাইলন নট, উপরে থাকছে 2NH ইন্টু এপসাইলন নট এটা থাকছে, ঠিক আছে। তাহলে পায়ের সাথে পাই ধরো আমাদের কেটে গেল, ঠিক আছে। আর কিছু কাটার মতো আছে, নিচে এম আছে, উপরে তো এম নাই, জেড আছে, জেড আছে, ই টু দি পাওয়ার 4 যাচ্ছে, আর কোনো কাটাকুটির কিছুই নেই, ঠিক আছে। তাহলে এখানে 2 আর 2 এ 4, 4 থাকছে। আচ্ছা এন আর এই এন, তাহলে এন এর কিউব থাকছে ওখানে। আচ্ছা এন এর সাথে এন হয়ে গেল, এন এর কিউব, আর এই এইচ আর এই এইচ, তাহলে এইচ এর কিউব থাকছে এখানে। আচ্ছা এপসাইলন নট তার স্কোয়ার থাকছে, তাহলে 2 থাকছে, 2 দুগুণে 4, 4 থাকলো, এ 2 আর এখানে এন 1 3, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে 3, আর এপসাইলন নট এর স্কোয়ার বাই নিচে থাকছে আমাদের জেড। আচ্ছা এম থাকছে একটা, জেড এর মাথায় স্কোয়ার আছে একটা, ঠিক আছে, জেড এর মাথায় স্কোয়ার আছে একটা, ই টু দি পাওয়ার 4 আসছে। তার মানে টি সমানুপাতিক আমি বলতে পারি এম তার কিউব আছে উপরে, এম তার কিউব আছে, আর জেড এর স্কোয়ার আছে নিচে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের একটা সূত্র। এইগুলো প্রত্যেকটা সূত্রে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো আবর্তন কাল আমি বের করে দিলাম, আমরা শক্তি বের করে দিলাম, আমরা বেগ বের করে দিলাম, আমরা ব্যাসার্ধ বের করে দিলাম, ঠিক আছে। এইগুলোর মধ্যে একটা না একটা আসার চান্স কিন্তু প্রবল আছে। পরবর্তী টপিক আমরা দেখছি কি আছে। আচ্ছা এটা পুরোটাই যেই মেনের জন্য, ঠিক আছে, শর্টে একদম বানিয়ে রেখেছি। অনুপাতের যেসব অঙ্কগুলো আসবে সেই অনুপাতের অঙ্কগুলো কিন্তু আমরা করার জন্যই আমরা এটা করেছি, ঠিক আছে। অনুপাতের অঙ্কগুলো খুব সহজে আমরা এখানে করে নিতে পারো। প্রথম আসছি ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ আর সমান কি দাঁড়ালো, আর সমান, আচ্ছা আলাদা কালে নিয়ে নিচ্ছি। তো ব্যাসার্ধ যেটা আমাদের আর সমান দাঁড়ালো, সে আর সমান আমাদের দাঁড়াচ্ছে আর নট, উপরে থাকছে এন তার স্কোয়ার, নিচে থাকছে জেড। আচ্ছা ঠিক আছে, তাহলে এন স্কোয়ার জেড থাকছে। নেক্সট আমরা ভি যখন করছি, তাহলে ভি সমান হচ্ছে ভি নট জেড বাই এন, আবর্তন কাল টি, টি সমানুপাতিক আমরা যেটা এক্ষুনি দেখলাম, টি সমানুপাতিক হচ্ছে এন কিউব বাই জেড তার স্কোয়ার। তাহলে টি সমানুপাতিক উপরে থাকছে এন কিউব আর নিচে থাকছে জেড তার স্কোয়ার। কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক যদি আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে কম্পাঙ্ক কিন্তু কম্পাঙ্ক সমান হয় 1/t, তাহলে কম্পাঙ্ক সমান হচ্ছে 1/t। তাহলে কম্পাঙ্ক সমানুপাতিক এটা তখন ঘুরে যাবে, উল্টে যাবে, তাহলে উপরে চলে যাচ্ছে জেড স্কোয়ার আর নিচে চলে আসছে এন এর কিউব। ত্বরণ, ত্বরণের কথা বলি, ত্বরণ সমান এ সমান ভি বাই টি লিখতে পারি। তাহলে এ সমানুপাতিক ভি, ভি সমান হচ্ছে জেড বাই এন, তাহলে ভি এর জায়গায় হচ্ছে জেড বাই এন ইন্টু টি, 1/t আছে মানে কম্পাঙ্ক আছে, তাহলে জেড স্কোয়ার বাই এন কিউব, তাহলে এখানে দাঁড়িয়ে গেল জেড স্কোয়ার বাই এন কিউব। তাহলে এ সমানুপাতিক যেটা দাঁড়াচ্ছে, জেড এর মাথায় একটা কিউব দাঁড়াচ্ছে আর এন টু দি পাওয়ার 4 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখানে আর সমানুপাতিক এগুলো লিখে দিচ্ছি আমি, এন স্কোয়ার বাই জেড দাঁড়াচ্ছে, এখানে ভি সমানুপাতিক জেড বাই এন দাঁড়াচ্ছে। ওকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো। নেক্সট দেখছি কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, তাহলে ওমেগা সমান হয় ভি বাই আর, তাহলে ওমেগা সমানুপাতিক এখানে কি আছে জেড বাই এন, তাহলে এখানে আমরা বসাবো জেড বাই এন ইন্টু ইন্টু 1/r আছে, তার মানে এন স্কোয়ার বাই জেড। তাহলে এইখানে আমরা বসাবো এন তার স্কোয়ার, উপরে একটা বসাবো জেড। তাহলে ওমেগা, ওমেগা যেটা কৌণিক বেগ এটা সমানুপাতিক হচ্ছে জেড এর স্কোয়ারের সাথে আর এন এর কিউবের সাথে। প্রবাহ মাত্রা আই, আই সমান হয় কিউ বাই টি, তাহলে আই সমানুপাতিক 1/t, তার মানে আই সমানুপাতিক আমরা লিখতে পারবো আই সমানুপাতিক টি মানে হচ্ছে এটা, তার মানে এন কিউব বাই জেড তার স্কোয়ার, বা সরি 1/t আছে, তো জেড স্কোয়ার বাই এন কিউব হবে, তাহলে এখানে হবে জেড তার স্কোয়ার আর নিচে থাকছে এন বাই কিউব। দ্বিমেরু ভ্রামক চৌম্বক ক্ষেত্রে যেখানে আছে দ্বিমেরু ভ্রামক এম সমান হয় আই ইন্টু এ, আর এ সমান আমি এখানে লিখে দিচ্ছি এ সমান হয় পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার আর স্কোয়ার মানে এ সমানুপাতিক আর, আর হয় এন স্কোয়ার বাই জেড, তার মানে হবে এন স্কোয়ার আর নিচে থাকবে জেড তার স্কোয়ার, এটা হচ্ছে এ। আচ্ছা তার মানে এম সমানুপাতিক হচ্ছে আই এর সাথে, আই হচ্ছে জেড স্কোয়ার বাই এন কিউব, তাহলে জেড স্কোয়ার বাই এন তার কিউব মাল্টিপ্লাই এ আছে, তাহলে এ সমান আমি লিখতে পারবো এন টু দি পাওয়ার 4, এ সমান লিখতে পারবো এন টু দি পাওয়ার 4 আর জেড তার স্কোয়ার। দেখো জেড তার স্কোয়ার আর জেড স্কোয়ার কেটে গেল, এন এর মাথায় 3 আর 4 কেটে শুধু থাকছে এম সমানুপাতিক এন, ঠিক আছে। এটা কিন্তু জেড এর ওপর নির্ভর করছে না, জেড এর ওপর নির্ভর করছে না, জেড এর ওপর নির্ভর নয় এই জিনিসটা, ঠিক আছে। এ কিন্তু জেড এর ওপর নির্ভর নয়।
আচ্ছা, চৌম্বক ক্ষেত্র বি দিয়ে যদি ডিনোট করা হয় সেটা হয় মিউ নট আই বাই 2 ইন্টু আর। ঠিক আছে, তার মানে বি সমানুপাতিক দাঁড়াচ্ছে আই বাই আর। আচ্ছা, তাহলে বি সমানুপাতিক আই সমান আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার বাই এন কিউব। ঠিক আছে, সেটা আমি লিখছি জেড স্কোয়ার, আর নিচে একটা লিখে দিলাম এন তার কিউব। আচ্ছা, এখানে একটু জায়গাটা ছোট হয়ে গেল, তাহলে এখানে লিখছি, তাহলে বি সমানুপাতিক জেড তার স্কোয়ার, আর নিচে থাকছে আমাদের এন তার কিউব ইন্টু 1 বাই আর আছে। এবার 1 বাই আর, আর সমান কি হয়, এন স্কোয়ার বাই জেড হয়। ঠিক আছে, তার মানে জেড বাই এন স্কোয়ার হয়ে যাবে, উপরে থাকবে জেড আর নিচে কি থাকবে, নিচে থাকবে এন তার স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে বি সমানুপাতিক দাঁড়াচ্ছে জেড এর মাথায় কিউব দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর এন এর মাথায় 5 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাই তো আই হচ্ছে, তাহলে আই সমান হচ্ছে জেড বাই এন তার কিউব, আর এখানে যেটা আমাদের আর আছে 1 বাই আর এন স্কোয়ার, এই তো জেড বাই এন স্কোয়ার আসছে, তাহলে জেড জেড কিউব আর এন এর মাথায় হচ্ছে 5। আচ্ছা, আমাদের একটা আছে কৌণিক ভরবেগ, যেটা আমাদের এল দিয়ে ডিনোট করা হয়, সেটা সমান হয় এম ভি আর, সেটা সমান হয় এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, তার মানে এল যেটা সেটা সমানুপাতিক এন। এখানে দুটো এমন টার্ম আছে যেটা জেড এর উপর নির্ভর করছে না। এক নম্বর দেখো দ্বিমেরু ভ্রামক, যেটা জেড এর উপর নির্ভর করছে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা আছে কৌণিক ভরবেগ, এটাও কিন্তু আমাদের জেড এর উপর ডিপেন্ড করছে না। এই দুটো জিনিসকে মাথায় রাখবে। আর এই পার্টটা পুরোটাই কিন্তু যেই মেনের জন্য। ঠিক আছে, স্পেশালি যেই মেনের জন্য আমি ডিজাইন করে রেখেছি, কারণ অনুপাতের কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে সমস্যা। আর এই যে প্রবাহ মাত্রা দিয়ে কিন্তু তোমাদের একবার এইচএসও কোশ্চেন এসছে কিন্তু। নেক্সট আমাদের কি টপিক আছে দেখা যাক। নেক্সট আমার তো টপিক আছে হাইড্রোজেনের বর্ণালী। ঠিক আছে, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে এখানে একটা জিনিস বুঝাচ্ছি। হাইড্রোজেনের বর্ণালী কি করে সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা কক্ষপথ। ঠিক আছে, আমি আর একটা কক্ষপথ নিলাম, টোটাল 3টে কক্ষপথ আমি এখানে নিয়েছি। ঠিক আছে, মাঝে আমাদের নিউক্লিয়াস আছে। এইখানে ধরো একটা ইলেকট্রন, এই জায়গাতে আরো একটা ইলেকট্রন, এবং এখানে একটা ইলেকট্রন আছে। এটা এন এর মান 1, এটা এন এর মান 2, আর এটা হচ্ছে এন এর মান 3। টোটাল 3টে আমাদের এখানে কক্ষপথ নিয়েছি। এবার এর শক্তি যদি E3 হয়, আর এর শক্তি যদি E2 হয়, এর শক্তি যদি E1 হয়, তাহলে E3 শক্তি আমার সব থেকে বেশি, তারপরে E2 শক্তি, এবং সব থেকে কম শক্তি আমাদের E1। ঠিক আছে, তার মানে ইলেকট্রন যখন 3 থেকে 2 এ নামবে বা 2 থেকে 1 এ যখন নামবে, তখন কি হবে, ইলেকট্রনগুলো কিছু পরিমাণে আমাদের শক্তি ছেড়ে দেবে ফোটনের আকারে। ঠিক আছে, এবার একটা তো আর ইলেকট্রন থাকে না। ঠিক আছে, একটা ইলেকট্রন থাকে বলছি, একটা তো আর কম্পাঙ্কের এখানে আমাদের যে ফোটনের যে কম্পাঙ্ক তো একরকম থাকে না, আলাদা আলাদা ফোটনে আলাদা আলাদা কম্পাঙ্ক তৈরি করে। এবার আলাদা আলাদা কম্পাঙ্ক যখন তৈরি করে, তাহলে আলাদা আলাদা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে, কারণ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এরা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক। তো কম্পাঙ্ক আছে মানে তরঙ্গ দৈর্ঘ্য থাকবেই। তার মানে আলাদা আলাদা কম্পাঙ্কে আসলে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের যখন এই যে ইলেকট্রনগুলো যখন ফোটন নিঃসরণ করছে, তখন তার একটা বর্ণালী পাওয়া যায়। ঠিক আছে, এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই বর্ণালীগুলো মূলত 1, 2, 3, 4, 5 এই 5 প্রকারের হয়। কিভাবে সাজানো হয়েছে, এদেরকে সাজানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের যে মান আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান অনুযায়ী। ঠিক আছে, এবার দেখো এখানে একটা সূত্র আমাদের লাগবে, যেটা হচ্ছে 1 বাই ল্যামডা সমান আর 1 বাই n1 তার স্কোয়ার মাইনাস 1 বাই n2 তার স্কোয়ার, বা এর একটা সেরকম লিখতে পারো আর 1 বাই n ফাইনাল, এটা ফাইনাল স্কোয়ার থাকে, মাইনাস 1 বাই n ইনিশিয়াল তার স্কোয়ার থাকে। এটা কি স্যার বুঝলাম না। মানে একটা ইলেকট্রন ধরো, এই যে এই ছবিটা আমি দেখালাম, একটা ইলেকট্রন ধরো এই n ইকুয়াল টু 3 তে আছে, এই n ইকুয়াল টু 3 তে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আমাদের সূত্রটা লিখতি 1 বাই ল্যামডা সমান আর 1 বাই n ফাইনাল, তার উপরে একটা স্কোয়ার, মাইনাস 1 বাই n ইনিশিয়াল, তার মাথাতে একটা স্কোয়ার। তো n ইকুয়াল টু 3 এ এখন একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা n ইকুয়াল টু 2 এ ধরো যাবে, তাহলে এর কোথা থেকে শুরু হয়েছে এটা, তার মানে n ইনিশিয়াল হয়ে যাবে 3, আর শেষ কোথায় হচ্ছে এই জায়গায়, তাহলে n ফাইনাল হয়ে যাবে তখন কিন্তু 2। তাহলে n ফাইনালের জায়গায় আমি 2 স্কোয়ার মানে 4 বসাবো, এখানে 3 স্কোয়ার মানে 9 বসাবো, দিয়ে আমাদের ল্যামডার মানটা আমরা বের করব। কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা এখানে নেই। তো এইভাবে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বের করব, প্রত্যেকটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। এবার এই লাইম্যান ক্ষেত্রে ফাইনাল যেটা হয়, ফাইনালটা হয় 1। ঠিক আছে, বামারের ক্ষেত্রে ফাইনালটা হয় 2। ঠিক আছে, প্যাশনের ক্ষেত্রে
ফাইনাল যেটা হয় সেটা হয় 3, আর ব্র্যাকেটের ক্ষেত্রে ফাইনালটা হয় আমাদের 4, আর ফান্ডের ক্ষেত্রে ফাইনালটা হয় আমাদের 5। আচ্ছা, আমি এন যেটা ইনিশিয়াল, এই ইনিশিয়ালের ম্যাক্সিমাম যে মানটা, যে ম্যাক্সিমাম মানটা হচ্ছে আমাদের ইনফাইনাইট, ঠিক আছে, ম্যাক্সিমাম মানটা ইনফাইনাইট। যদি আমাদের ল্যামডা ম্যাক্স চাই, যদি আমাদের ল্যামডা ম্যাক্স চাই, এটা একটা কেস হবে। আর যদি আমাদের ল্যামডা মিনিমাম চাই, এটা আমাদের আরেকটা কেস হবে। টোটাল দুটো কেস, ঠিক আছে, হয় আমাদের ল্যামডা ম্যাক্সিমাম চাইবে, হয় আমাদের ল্যামডা মিনিমাম চাইবে। ল্যামডা ম্যাক্সিমাম যখন চাইবে, এই এন আই যে মান বা n2 এর মানটা আমাকে মিনিমাম বসাতে হবে, n2 এর মান তখন মিনিমাম বসাতে হবে। আর ল্যামডা যখন মিনিমাম চাইবে, n2 এর মানটা আমাকে ম্যাক্সিমাম বসাতে হবে। আর n2 যেটা আছে এর ম্যাক্সিমাম মান কিন্তু ইনফাইনাইট। এই প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে আমাদের n2 এর ম্যাক্সিমাম মান কিন্তু ইনফাইনাইট থাকবে, ঠিক আছে। মিনিমাম মানটা ভ্যারি করে, ঠিক আছে, কোন জায়গা থেকে আসছে সেটা ভ্যারি করে, পরবর্তী আমরা পেজে গেলে বুঝতে পারবো। এখানে এই সূত্রটা, এই যে আরটা আছে, এই আর এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। কি বলা হয়? রিডবার্গ ধ্রুবক বলা হয় এটা, ঠিক আছে, এটা বলা হয় রিডবার্গ ধ্রুবক। এর এককটা আমাদের সেন্টিমিটার ইনভার্স লিখবো বা মিটার ইনভার্স লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে সিজিএস আর এটা হচ্ছে এসআই, আর এর মানটা হয় 1.09 ইন্টু 10⁷ মিটারে ইনভার্স হয়, ঠিক আছে। তো এটা গেল হাইড্রোজেন বর্ণালীর ব্যাপারে, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পাসেন সিরিজ, ব্র্যাকেট আর ফান। আর এই যে জিনিস দুটো বললাম, ল্যামডা ম্যাক্সিমাম আর ল্যামডা মিনিমাম, এই দুটো আমাদের কাজে লাগে তোমার তৈরি করতে। মানে মোটামুটি যদি কোশ্চেনে আসে যে লাইম্যান সিরিজের ল্যামডার মান ম্যাক্সিমাম বার করো বা ল্যামডার মান মিনিমাম বের করো, তখন n2 মানটার ক্ষেত্রে একটু গন্ডগোল হয়, n2 কত ধরবো, ঠিক আছে। তো সেই জন্য আমি দেখে দিলাম ম্যাথের ক্ষেত্রে এটা লাগবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের যেটা আছে এখানে শক্তি স্তরের চিত্র, এটা ভিভিআই দিয়ে রেখে দিও, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু আসে শক্তি স্তরের পার্থক্যগুলো। দেখো ই সমান আমাদের যেটা হয় এখানে, যেটা বার করলাম আমরা, দেখো -13.6, আর একটু দেখাচ্ছি আমি একবার, যে -13.6 জেড স্কোয়ার বাই এন তার স্কোয়ার, এই সূত্রটা দিয়ে জেড স্কোয়ার ই সমান -13.6, উপরে থাকবে জেড তার স্কোয়ার, নিচে থাকবে এন তার স্কোয়ার। এবার E1 এ এই মানটা হয় -13.6 ইলেকট্রিক ভোল্ট, E2 তে এই মানটা হয় -3.4 ইলেকট্রিক ভোল্ট। তার মানে এখানে এন এর জায়গা, হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে, এন এর জায়গায় 1 2 3 তুমি বসিয়ে যাবে, এরকম আসবে 13.6, 3.4, 1.5। তো এই যে n=1 আর n=2 এর মধ্যে ব্যবধান সব থেকে বেশি থাকে, সেটা থাকে 10.2, ঠিক আছে। দুটোকে বিয়োগ করো, তুমি দেখবে 10.2 একটা পার্থক্য পাবে। তার মানে যদি একটা ইলেকট্রন এই n=1 থেকে n=2 এ যেতে চায়, তাকে কিন্তু 10.2 ইলেকট্রিক ভোল্টের একটা শক্তি দিতে হবে। যদি তুমি 10.1999 যদি দাও, তখন কিন্তু নেবে না। 10.2 মানে 10.2, ওর থেকে কমে ও নেবে না, আর ওর থেকে বেশিও নেবে না, ঠিক আছে। এরপর দেখো যে আমাদের লাইম্যান যে সিরিজ আছে, ঠিক আছে, এটা হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ আমাদের অতি বেগুনি রশ্মির মধ্যে থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। লাইম্যান যে সিরিজটা আছে, লাইম্যান সিরিজ বলো, ঠিক আছে, বা তারপরে দেখো বামার আছে, লাইম্যান আছে, বামার আছে, তারপরে আমাদের এখানে পাসেন আছে, ঠিক আছে, পাসেন সিরিজ আছে। তারপরে এরপরে যত সিরিজ আমাদের আছে, ঠিক আছে, ধরো তারপরে আমাদের যেমন এখানে ব্র্যাকেট সিরিজ আছে। এই প্রত্যেকটা সিরিজ আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমাদের ছাড়ে। এরা যখন আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য ছাড়ে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আলাদা আলাদা ভাবে যায়, ঠিক আছে। লাইম্যান সিরিজ যে তরঙ্গ দৈর্ঘ্যটা ছাড়ে সেটা অতি বেগুনি, মানে ইউভির ভেতরে আসে, এর রিজিয়নটা যেটা সেটা ইউভির ভেতরে আসে। আর যেটা আমাদের বামার সিরিজ, সেটা দৃশ্যমান, তার মানে ভিজিবল লাইটের মধ্যে আসে, ভিএল বা ভিআর তুমি যাই বলো, ভিজিবল বা ভিজিবলের মধ্যে আসে। পাসেনের মধ্যে এটা অবলোহিতের মধ্যে আছে, মানে ইনফ্রারেডের কথায় আসে। এরপরে যতগুলো আছে সবই কিন্তু আইআর এর মধ্যে আছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের 1 নম্বর কোশ্চেন, যে লাইম্যান সিরিজ কোন ধরনের তরঙ্গ, ইউভি কোন ধরনের অতিবেগুনি রশ্মির ভেতরে আসে, ইউভি রশ্মির ভেতরে আসে অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। আমাদের যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কোন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে লাইম্যান সিরিজ, ইউভি। বামার হচ্ছে ভিজিবল, পাসেন আর আইআর মানে হচ্ছে ইনফ্রারেড, ঠিক আছে। এগুলো সবই আমাদের কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট দেখা যাক কি আছে। সো নেক্সট আমাদের আছে এখানে, নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা এই যে ছকটা, এই ছকটা ভিভিআই দিয়ে রেখে দিও, কোনো না কোনো কোশ্চেন এই ছক থেকে তোমরা হয় নিতে পাবে,
বা জেইতে পাবে বা তোমাদের এইচএসে পাবে, ঠিক আছে। যেমন ইনিশিয়াল স্টেজ আর ফাইনাল স্টেজ, এই ফাইনাল স্টেজে তো আমি লিখে দিয়েছি লাইম্যান, বামার, পাসেন, ব্র্যাকেট আর ফান্ড, ঠিক আছে। 1 2 3 4 5 হয়। আচ্ছা, ইনিশিয়াল স্টেট এর 2 থেকে শুরু হয়, এর 3 থেকে শুরু হয়, এর 4 থেকে শুরু হয়, এর 5 থেকে শুরু হয়, এর 6 থেকে শুরু হয়। তার মানে এর ক্ষেত্রে যদি আমি এন আই মিনিমাম লিখি, ঠিক আছে, এন আই মিনিমাম, এন আই ব্র্যাকেটে এটা মিনিমাম, ঠিক আছে, এর ক্ষেত্রে হচ্ছে 2, সেরকম এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 6। আর প্রত্যেকটার ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম মান চাই, এন আই এর যদি ম্যাক্সিমাম মান আমাকে বের করতে হয়, সেই ম্যাক্সিমাম মানটা কিন্তু অল টাইম ইনফাইনাইটই থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে এদের ফর্মুলা, যেটা আমি প্রথমেই দেখালাম। আচ্ছা, এখানে দেখো লাইম্যান সিরিজ ইউভি রিজনের মধ্যে আছে, বার্মা সিরিজ ভিজিবল, তারপরে সবকটা আইআর, আইআর আর আইআর, সবকটাই আইআর এর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পার্ট আমাদের দেখি, এখানে আয়নন শক্তি এবং আয়নন বিভব আছে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। জিনিসটা কি বুঝো একবার। এটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু 1, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু 2, ঠিক আছে। জাস্ট এইটাই এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এইবার ধরো একটা ইলেকট্রন এই জায়গাতে আছে, ঠিক আছে, একটা ইলেকট্রন আমাদের আছে এই n ইকুয়াল টু 1। আয়নন শক্তি মানে ভূমিস্তরে একটা ইলেকট্রনকে পরমাণুর বাইরে বের করে দেবো, পরমাণুর বাইরে বের করে পরমাণুটাকে একক ধনাত্মক আয়নে পরিণত করব, পরমাণুটাকে একক ধনাত্মক আয়নে আমরা পরিণত করব। এর জন্য যে শক্তিটা লাগবে সেটাই হচ্ছে আমাদের আয়নন শক্তি, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের শক্তি কত, -13.6। পরমাণুর বাইরে নিয়ে যাব মানে একে আমি নিয়ে যাব n ইকুয়াল টু ইনফাইনাইটে। এবার n ইকুয়াল টু ইনফাইনাইট মানে ই ইনফাইনাইট, সেখানে সূত্র বসালে 0 আসে, ঠিক আছে। তার মানে আমাদের যদি আয়নন শক্তি ই আই যদি লিখি, ঠিক আছে, ই আই যদি লিখি, তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে যদি ই ইনফাইনাইট হয়, ঠিক আছে, মাইনাস হবে E1, ঠিক আছে, ফাইনালে থাকে ই ইনফাইনাইট আর E1। এবার ই ইনফাইনাইট কত, 0, তাহলে -13.6 ইলেকট্রিক ভোল্ট। তাহলে আমাদের এটা আসছে 13.6 ইলেকট্রিক ভোল্ট। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের আয়নন শক্তি হচ্ছে -13.6, ঠিক আছে। তো একে যদি আমি -13.6 ইলেকট্রিক ভোল্ট শক্তি দিই, এ কিন্তু বাইরে চলে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার আয়নায়ন বিভবটা কি? আয়নায়ন বিভবটা হচ্ছে, আয়নায়ন বিভবটা যদি বলি ভিতে যদি প্রকাশ করি, আয়নায়ন শক্তি যেটা আছে একে যদি ই দিয়ে ভাগ করি, ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে বলা হয় আয়নায়ন বিভব। তাহলে এক্ষেত্রে 13.6 ইলেকট্রিক ভোল্ট আছে, একে আমি আরো ই দিয়ে যদি ভাগ করি, তাহলে ই আর ই কেটে এখানে থাকছে 13.6 ভোল্টেজ। আয়নায়ন শক্তিটা কি, ভূমিস্তরে অবস্থিত কোনো একটি পরমাণুর ইলেকট্রনকে পরমাণুর বাইরে বের করতে যে পরিমাণ শক্তি লাগে, পরমাণুর বাইরে বের করে পরমাণুটিকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটাকে বলা হয় আয়নায়ন শক্তি। আর আয়নায়ন বিভব কি, আয়নায়ন শক্তিকে যদি আমরা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করি তাহলে যেই মানটা পাওয়া যায় সেটা বলা হয় আয়নায়ন বিভব। এর আরেকটা তোমরা এর আরেকটা সংজ্ঞা তোমরা পাবে যে পরমাণু থেকে বাইরে বের করতে যে পরিমাণ ভোল্টেজ বা বিভব পার্থক্য লাগবে বা বিভব লাগবে তাকে বলা হয় আয়নায়ন বিভব। দুটো একই জিনিস, ঠিক আছে। পরবর্তী টপিক আমাদের আসছে, আচ্ছা পরবর্তী টপিক আমাদের এক্স রে আসছে। এখানে আয়নন শক্তি, আয়নন বিভব হয়ে গেল, এবং এটা কিন্তু স্টার মার্ক রেখে দিও, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে কিন্তু, ঠিক আছে, যে আয়নন শক্তি কাকে বলে এবং হাইড্রোজেনের প্রথম কক্ষপথের আয়নন শক্তি বের করো, ঠিক আছে। এবার যদি ধরো 2 থেকে বার করি, আরেকটা এক্সাম্পল যদি দিই, ধরো এই 2 আমাদের এক্সাম্পল হচ্ছে -3.4 ইলেকট্রিক ভোল্ট হয়। তাহলে এখানে যদি আমাদের n2 এ যদি আয়নায়ন শক্তি বের করতে হয়, তাহলে প্রথমে তো 0 আসবে, -3.4 আসছে, তাহলে তখন আমাদের উত্তর আসবে 3.4 ইলেকট্রিক ভোল্ট। এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথের, হাইড্রোজেনের 2 নম্বর কক্ষপথের আয়নায়ন শক্তি হচ্ছে এটা, হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথের আয়নায়ন শক্তি হচ্ছে 13.6। এরকম করে পরস্পর প্রত্যেকটা কক্ষপথের আয়নায়ন শক্তি আলাদা আলাদা হবে। নেক্সট আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স রশ্মি। দেখো এক্স রশ্মির এই এতগুলো টপিক আমরা পড়বো, ঠিক আছে। হয়তো অনেকেই দেখবে পেড কোর্সও মনে হয় এগুলো করায় না, যে এক্স রশ্মি কি করে উৎপাদন হয়, কঠিন এক্স রশ্মি, কোমল এক্স রশ্মি কি, তার ব্যবহার, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, মোজেলের সূত্র। এরপর অ্যাডভান্স, যেই অ্যাডভান্সের একটা টপিক আছে শুধুমাত্র, যেই অ্যাডভান্সের জন্য এই টপিকটা, ঠিক আছে, ওই টপিকটা তখন আমরা করব। একে একে আমরা দেখি। তো প্রথম আসি এক্স রশ্মির উৎপাদন। এই যে ব্যবহার, এখানে যে সিস্টেমটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় কুলিচ নলের মাধ্যমে এক্স রশ্মির উৎপাদন। কি হয়, এইখানে উচ্চ বিভব প্রয়োগ করা হয়, কেভিতে অনেক অনেক উচ্চ বিভব একটা প্রয়োগ করা হয়, ঠিক আছে।
আর এই জায়গাতে এইখান থেকে যে নেগেটিভটা যাচ্ছে এই নেগেটিভটাকে নিয়ে আর ব্যাটারি একটা পজিটিভ কানেক্ট করে এখানে একটা হিটারের সাথে যুক্ত করা হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ এই হিটার, ঠিক আছে। তো এই হিটার যখন আমাদের হিট হবে, হিটারটা তো আমাদের ধরো কোনো একটা তারকে পেঁচিয়ে তৈরি করা হচ্ছে। এবার হিটারটা যখন বিশাল পরিমাণে হিট হবে তখন দেখবে লাল হয়ে যায় একদম, ঠিক আছে। তো লাল হয়ে যায় যখন, তখন ওর কাছে তো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো শক্তি নেবে, হিট থেকে শক্তি নেবে এবং তারা কি করবে তখন যে আমাদের ধাতব পৃষ্ঠ থেকে তখন ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। এবার ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলো পেরিয়ে তো এইখানেও পড়তে পারে, এই জায়গাতেও এসে পড়ে যেতে পারে, তখন আমাদের উচ্চ বিভবটা প্রয়োগ করে। এবার এই উচ্চ বিভবটা যখন প্রয়োগ করা হয়, এই ধাতব যে আমাদের ইলেকট্রন যেগুলো ধাতু পৃষ্ঠ থেকে বেরোচ্ছে নেগেটিভ ইলেকট্রন, এগুলো সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এগুলো সব নেগেটিভ, আর এই দিকটা যে পজিটিভ। আর এদের মধ্যে আমাকে ভোল্টেজের পার্থক্য যেটা হচ্ছে অনেক অনেক হাই, সেজন্য উচ্চ বিভব। তাহলে এইখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেগুলো এই প্লাসটা কি করছে, এদেরকে আকর্ষণ করে এইদিকে নিয়ে আসছে এবং এদের বেগটা কিন্তু প্রচন্ড বেশি থাকে এই মুহূর্তে। এবার এই যে এখানে বস্তুটা রাখা আছে, এই বস্তুটা রাখা আছে, ঠিক আছে, এটা বলা হয় লক্ষ্য বস্তু। এই লক্ষ্য বস্তুতে এখন এই যে ইলেকট্রনগুলো এসে হিট করছে, হিট করার পর এই লক্ষ্য বস্তুটাকে কিছুটা গরম করে দেয়, ঠিক আছে, কিছুটা গরম করে দেয়। তাহলে এই যে ইলেকট্রনের যে শক্তিটা, এই শক্তির একটা অংশ চলে যাচ্ছে লক্ষ্য বস্তুটাকে গরম করতে, আর একটা হিট করার পর কিছুটা এক্স রশ্মি তৈরি করছে। লক্ষ্য বস্তুটাকে হিট করে যে মানে তাপটা তৈরি করছে, এই তাপটা কি হচ্ছে এই দিক বরাবর আস্তে 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 প্রবাহিত হয় এবং এখানে পাখা লাগানো থাকে, সেই পাখাটা এই হিটটাকে কি করে বাইরে বের করে দেয়। এই পুরো ব্যবস্থাটা কিন্তু একটা বায়ু শূন্য জায়গায় করা হয়, মানে যে রুমটায় ধরো বায়ু শূন্য আছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা করা হয়। আমি আবারও বল দিচ্ছি, এই ছবিটা আঁকবে, এখানে একটা উচ্চ বিভব আছে, এটা নিম্ন বিভব আছে, ঠিক আছে। নিম্ন বিভব থেকে কি হয়, নিম্ন বিভব থেকে এর সঙ্গে কানেক্ট থাকে হিটার, ঠিক আছে, বা এটাকে বলে ইলেকট্রন গান। ইলেকট্রন গান থেকে উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো লক্ষ্য বস্তু বা যে টার্গেট যেখানে আছে সেই টার্গেটে গিয়ে হিট করে। টার্গেটে হিট করার পর দুটো কাজ হয়, ইলেকট্রনের যে শক্তিটা আছে সেই শক্তিটা দুটো কাজ করে। একটা কি করে, এক্স রশ্মি তৈরি করে, আর একটা শক্তি এই যে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং এটা প্রচন্ড রকমের গরম হয়। প্রচন্ড রকমের গরম হওয়ার কারণে এই যে লক্ষ্য বস্তুটা, এই লক্ষ্য বস্তুটা এমন একটা পদার্থ দিয়ে তৈরি হয় যার গলনাঙ্ক প্রচন্ড রকমের বেশি, ঠিক আছে, না হলে গলে গলে পড়ে যাবে। এক্স রশ্মি পরিবর্তে এখানে তখন এই লক্ষ্য বস্তুতে যেটা রাখা থাকবে তার গলন পদার্থটা পাওয়া যাবে, তার লাভা পাওয়া যাবে, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এখানে হিটটা কি হয়, এই বিকিরণ পাখার মধ্য দিয়ে চলে যায়। এবার ধরো কোনো কারণবশত এই হিটটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, এই হিটটাকে আমরা পুরো নেগলেক্ট করে দিচ্ছি, ধরলাম যে হিট হলোই না, তার মানে ইলেকট্রনগুলো সমস্ত শক্তি কি হচ্ছে এক্স রশ্মিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখানে কি আছে আমাদের ইলেকট্রনগুলো, ধরো ইলেকট্রনগুলোর শক্তি কি বলা হয়, ই ইন্টু ভি, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের শক্তি। এটা হচ্ছে আমাদের এক্স রশ্মি মানে কি ফোটন, এক্স রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর যতগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে সবাই ফোটন দ্বারা তৈরি। তাহলে এক্স রশ্মি যেটা আছে ফোটন, তাহলে ফোটনের শক্তি এইচ নিউ, শুধু কি নিউ না, নিউ ম্যাক্স লিখবো। কেন লিখবো, কারণ ম্যাক্সিমাম যত এনার্জি ছিল সব এক্স রশ্মিতে চলে গেছে, তাপ শক্তি যেখানে তৈরি হয়েছে, ঠিক আছে, এটা আমি পুরোটাই নেগলেক্ট করে দিয়েছি, সেটা এখানে আমরা এইচ নিউ ম্যাক্স লিখেছি, ঠিক আছে। তাহলে নিউ সমান কি লিখতে পারি, এই নিউ সমান আমি লিখতে পারি সি বাই ল্যামডা মিনিমাম, কারণ ম্যাক্সিমাম নিউ আর ল্যামডা এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, একটা যদি ম্যাক্সিমাম হয় একটা মিনিমাম হবে, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু এক্স রশ্মি ল্যামডা মিনিমামটা আসে এইচ সি বাই ইভি। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে সূত্রটা করালাম এই সূত্রটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি আরেকবার কি রিভিশন দেবো, তাহলে যদি বলো দিতে তাহলে দিয়ে দিচ্ছি। একটা উচ্চ বিভব শক্তি সম্পন্ন একটা ব্যাটারিকে এখানে লাগানো হয়েছে, ডিসি ভোল্টেজ, এসি না ডিসি ভোল্টেজকে লাগানো হয়েছে, আর এখানে একটা নিম্ন ভোল্টেজ নিম্ন বিভবকে একটা লাগানো হয়েছে, ঠিক আছে। এবার নিম্ন বিভব থেকে যে আমাদের এখানে প্রবাহ মাত্রাটা হচ্ছে, যে ভোল্টেজটা এখানে প্রয়োগ করছে, সেই ভোল্টেজটার একটাই কাজ, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে বের করে দেওয়া, এখান থেকে ইলেকট্রনকে বের করছে। এবার এই উচ্চ বিভবের কাজ হচ্ছে এই ইলেকট্রনটার গতিশক্তিকে বাড়ানো, প্রচন্ড রকমের গতিশক্তিকে বাড়ানো হয়ে যাচ্ছে। নেক্সট সেই ইলেকট্রনটা লক্ষ্য বস্তুকে হিট করছে, হিট করার পর সেখান থেকে আমাদের ফোটন বের হচ্ছে, এক্স রশ্মিতে
ফোটন বেরোচ্ছে, ঠিক আছে। আর আমরা এইটা ধরলাম যে এখানে যে হিটটা, ঠিক আছে, এই যে গরম হচ্ছে যেটা, এটা কিছুই গরম হয়নি, হিট লস বা হিট যেটা এনার্জি তৈরি হচ্ছে এখানে লক্ষ্য বস্তুতে তাপ শক্তি যে তৈরি হচ্ছে সেটা হয়নি, ঠিক আছে। সেজন্য আমরা এখানে মিউ ম্যাক্সটা লিখলাম। তো এইটা হচ্ছে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এক্স রশ্মির ক্ষেত্রে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিনিমাম সমান এইচসি বাই ইভি হয়, এবং এখানেও কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো 12400 বাই ইভি আর্মস্ট্রং, ঠিক আছে। পরবর্তী জিনিসে আমি যাই, কঠিন এক্স রশ্মি আর কোমল এক্স রশ্মি। তো কঠিন এক্স রশ্মি মনে রাখো এর কিন্তু শক্তি বেশি হয়, ঠিক আছে, এর শক্তি বেশি হয়, ঠিক আছে, এর শক্তি বেশি হয়। আর কোমল এক্স রশ্মি এর শক্তি কম হয়, এর শক্তি হয় কম। কঠিন এক্স রশ্মি ল্যামডার যে মান সেটা হচ্ছে 0.01 আর্মস্ট্রং হয়, আর কোমল এক্স রশ্মি এর ল্যামডাটা হয় 10 আর্মস্ট্রং। তাহলে ল্যামডা যদি বেশি হয় আমরা কি জানি, ই সমান এইচ নিউ, ঠিক আছে, এটা হয় এইচ সি বাই ল্যামডা। তার মানে ল্যামডা যদি ম্যাক্সিমাম, মানে ল্যামডা বেশি হলে কি হবে, ল্যামডা বেশি তো ই কম, সেই জন্য এর ল্যামডাটা হচ্ছে কম। এবার ল্যামডার মান যদি কম হয় ই এর মান অটোমেটিক্যালি বেড়ে যাবে, তো এর শক্তি বেশি হয় আর এর ভেদন ক্ষমতাও কিন্তু বেশি হয়, এর ভেদন ক্ষমতা বেশি হয়, ঠিক আছে। তাহলে যে সমস্ত এক্স রশ্মির ভেদন ক্ষমতা বেশি অথবা শক্তি বেশি হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য 0.01 আর্মস্ট্রং হয় বা তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, সেই সমস্ত এক্স রশ্মিকে কঠিন এক্স রশ্মি বলবো, ঠিক এই লেখাটাই লিখবে। আর কোমল এক্স রশ্মি যে সমস্ত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি এবং ভেদন ক্ষমতা কম হয়, ভেদন ক্ষমতা কি হয়, ভেদন ক্ষমতা কম হয়, তাকে আমরা বলবো কোমল এক্স রশ্মি। আশা করি এতদূর অবধি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা এক্স রশ্মির ব্যবহার জানবো। এবার দেখো এক্স রশ্মি প্রথমত আমরা সবাই জানি একটা জায়গাতে ব্যবহার হয়, হাড় ভেঙে গেলে, হাড়ের মধ্যে কোনো কিছু ঘটনা ঘটলে, খারাপ কিছু রোগ ধরা পড়লে হাড়ের ভেতরে, তখন আমরা মানে চিকিৎসা ক্ষেত্রে একটা জায়গায় আমরা ব্যবহার করি, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, বা হাড়ের কোনো জায়গা ফেটে গেলে সেই জায়গায় আমরা চিকিৎসার ক্ষেত্রে এটাকে ব্যবহার করি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, প্রথম হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, 2 নম্বর পরমাণুর গঠন জানার জন্য, ঠিক আছে, পরমাণুর গঠন জানার জন্য আমাদের ব্যবহার করা হয়, পরমাণুর গঠন জানার জন্য, ঠিক আছে, এটা একটা গেল পরমাণুর গঠন জানার জন্য। আর 3 নম্বর যেটা হয়, অনেক বড় বড় যখন বিল্ডিং তৈরি হয়, বিশাল বড় বড় বিল্ডিং তৈরি হয়, ঢালাইয়ের কাজ হয়, সেখানে যে সিমেন্ট হয় সেই সিমেন্টের ভেতরে যদি কোনো ত্রুটি থাকে সেটা জানার জন্য, ঠিক আছে, সিমেন্টের ভেতরে কোনো ত্রুটি হলে সেটা জানার জন্য আমাদের এক্স রশ্মি কিন্তু ব্যবহার করা হয়। তাহলে সেটা আমরা কি বলবো, যে ঢালাইয়ের ত্রুটি জানার জন্য, ঠিক আছে, ঢালাইয়ের ত্রুটি জানার জন্য কিন্তু ব্যবহার হয়, ঢালাইয়ের ত্রুটি জানার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এটার একটা ঢালাইয়ের ত্রুটি জানার জন্য কিন্তু আমাদের ব্যবহার হয়, চিকিৎসা ক্ষেত্রে হাড় ভেঙে গেলে ব্যবহার হয়, পরমাণুর গঠন জানার জন্য এক্স রশ্মি ব্যবহার হয়, এবং এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই 3টি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা দেখছি কি আসছে, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। ভালো করে বুঝো, এই থিওরিটা তোমাদের ছায়ার বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কে নট গতিশক্তি সম্পন্ন একটা ইলেকট্রন একটা পরমাণু, এই পরমাণুর ভেতরে প্রবেশ করলে দুটো ঘটনা ঘটতে পারে, হয় এই যে গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটা ফাঁকে ফাঁকে বেরিয়ে চলে যাবে, ঠিক। 2 নম্বর অপশন হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়ে যাবে। কি বললাম, দুটো অপশন হতে পারে, এই যে গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন, এই যে এখানে যে আমি উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলোকে পাঠাচ্ছি, পাঠানোর পর এখানে লক্ষ্য বস্তুর ভেতরে কি ঘটনা ঘটছে সেটাই আসলে এই জিনিসটা, ঠিক আছে, এখানে আমরা ওটাই পড়বো। তো কে নট গতিশক্তি সম্পন্ন একটা ইলেকট্রন একটা পরমাণুর ভেতরে প্রবেশ করলো, এর আধান কত, পজিটিভ, ঠিক আছে, নিউক্লিয়াসের আধান পজিটিভ আর এর আধান কত, নেগেটিভ, -e। তো এই ইলেকট্রনটা যখন পরমাণুর ভেতরে প্রবেশ করবে দুটো কেস হতে পারে, ঠিক আছে, দুটো কেস। 1 নম্বর কেস ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, ফাঁক দিয়ে চলে যায়, এটা 1 নম্বর কেস, একদম চলতি ভাষায় বলছি, 1 নম্বর কেস। 2 নম্বর কেস ইলেকট্রনের সাথে ধাক্কা খাবে, ইলেকট্রনের সাথে ধাক্কা বা সংঘর্ষ হবে, ইলেকট্রনের সাথে সংঘর্ষ, এই দুটো কেস, ঠিক আছে। এই ফাঁক দিয়ে চলে যাওয়ার কেসটা আমাদের জড়িত আছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির সাথে। কেমন ভাবে, আচ্ছা, ইলেকট্রনটার আধান হচ্ছে নেগেটিভ, এবার ইলেকট্রনটা প্রবেশ করেছে প্রোটনের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে। এবার যখন যত কাছে আসছে এই পজিটিভ আধানটা একে কিন্তু নিজের দিকে আস্তে আস্তে টানতে শুরু করছে, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন বল কিন্তু আমাদের কাজ করছে,
স্থির তড়িৎ আকর্ষণ বল যেটাকে বলা হয় সেটা কিন্তু কাজ করছে। সেই জন্য এবার এসে এ কি হয়, এই যে নিউক্লিয়াসের ভেতরে কিন্তু একে ফেলে দিতে পারবে না, নিউক্লিয়াস ওকে নিজের দিকে টানবে কিন্তু টেনে রাখতে পারবে না। কারণ হচ্ছে এই ইলেকট্রনটার গতিশক্তি কিন্তু প্রচন্ড রকমের বেশি হয়, ঠিক আছে, প্রচন্ড রকমের বেশি হয়। সেই জন্য এর এই রকম জায়গায় এসে ইলেকট্রনটা নিজের গতিপথটা কিছু পরিবর্তন করে দেয়। এদিকে যাচ্ছিল 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 যাচ্ছিল, তার মানে ওর যাওয়ার কথা ছিল ঠিক এই রকম বরাবর, ঠিক আছে, ও চলে যাচ্ছে এইদিকে। এই যে গতিপথের কিছুটা পরিবর্তন বা বেঁকে যাচ্ছে, এর কারণে তার গতিশক্তির কিছুটা হ্রাস পায়। কতটা হ্রাস পায়? ডেল্টা কে পরিমাণ হ্রাস পায়, ঠিক আছে, ডেল্টা কে পরিমাণ গতিশক্তি তার হ্রাস পায়। এই যে গতিশক্তিটা হ্রাস পেল, এই শক্তিটা কোথায় যায়? শক্তি তো ধ্বংস হয় না, তাহলে এই শক্তিটা কোথায় গেল? এই শক্তিটা আমরা এক্স রশ্মির রূপে পেয়ে থাকি, ঠিক আছে। এবার কি করলো, এই কে নট ইন্টু ডেল্টা কে পরিমাণ শক্তি নিয়ে ধরো আবার ও একটা পরমাণুর ভেতরে প্রবেশ করলো। আমি এখানে ছোট্ট পাড়া করে আর একটা ছবি আঁকছি। এখানে ধরো এটা হচ্ছে আমাদের একটা ঘর, ঠিক আছে, তারপরে ধরো এটা হচ্ছে আরেকটা ঘর, এটা হচ্ছে আরেকটা ঘর, আরেকটা এঁকে দিলাম, এটা হচ্ছে আরেকটা ঘর, এটা হচ্ছে 3 নম্বর কক্ষ, ঠিক আছে। এবার এই ইলেকট্রনটা সেম ভাবে ধরো এই কে নট মাইনাস ডেল্টা কে শক্তি নিয়ে আবার এখানে প্রবেশ করলো, ঠিক আছে। আবার প্রবেশ করার পর এইখানে যে আসবে সে আবার কিছুটা গতিশক্তি হারাবে এইখান থেকে, ঠিক আছে, আবার কিছুটা গতিশক্তি হারাবে এবং সেই হারানো গতিশক্তিটা নিয়ে ও আবার একটা পরমাণুর ভেতরে প্রবেশ করবে। এরকম কন্টিনিউয়াস করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ না ইলেকট্রনটা স্থির অবস্থায় চলে আসে ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা সে করতে থাকবে। এবং যখনই একটা পরমাণুর ভেতরে ইলেকট্রনটা প্রবেশ করবে এরকম ডেল্টাকে পরিমাণ ইলেকট্রনের যে ফোটন সে নিঃসৃত করবে, আলো রূপে সে নিঃসৃত করবে। যখনই এখানে এমনি ব্যাক খাবে, ব্যাকের জায়গায় ও কিছুটার গতিশক্তি হ্রাস পাবে, সেই শক্তিটা ফোটন আকারে সে বার করে দেবে এবং সেটাই আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি হিসেবে পেয়ে থাকি। সাধারণত আমরা যখনই কোনো ব্যাক রাস্তা দিয়ে যখন গাড়ি চালাই বা সাইকেল চালাই বা বাইক চালাই, যখনই কোনো ব্যাক আসে আমরা দেখবে গাড়ি আস্তে করে নিই। তো এও ঠিক সেরকমই, যখনই ব্যাক কাটে তখনই কিছুটা শক্তি ওর কমে যায়। সেই যে শক্তিটা কমে যায় সেই শক্তিটা কোথায় যায়? সেটা আসলে আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি হিসেবেই পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে দুটো কেস হয়, ফাঁক দিয়ে চলে যাওয়ার কেসটা আমাদের নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির সাথে জড়িত আছে। আচ্ছা, নেক্সট টপিক। আচ্ছা, এই টপিকটা যদি থিওরিটা তোমাদের চাও অবশ্যই আমাকে টেলিগ্রামে একটা মেসেজ করে দিও, আমি কিন্তু সেখানে তোমাদের থিওরিটা লিখে আমি দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট টপিক আমরা যাই। এখানে হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এটা কি? এটা জড়িত আছে ইলেকট্রনের সংঘর্ষের সাথে। ইলেকট্রনের সংঘর্ষের সাথে এটা জড়িত। ইলেকট্রনের সংঘর্ষের সাথে এই জিনিসটা জড়িত। কি ঘটনা ঘটে দেখো, এইখান থেকে তো একটা হেভি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন আসছিল। ইলেকট্রনটা আস্তে আস্তে ধরো কে কক্ষপথে একটা ইলেকট্রনের সাথে ধাক্কা হয়ে গেল। এইখানে একটা ইলেকট্রন ছিল, এটা 1 নম্বর ইলেকট্রন ধরলাম, এটা কথার কথা আমি 2 নম্বর ইলেকট্রনটা ধরলাম। 1 নম্বর ইলেকট্রনটা বিশাল গতিশক্তি দিয়ে গতিবেগ দিয়ে আসছে, ঠিক আছে, বিন্দাস আসছে। সে আস্তে আস্তে এখানে ব্রেক করতে তো আর পারবে না, সে ডাইরেক্ট ধাক্কা মারছে। এই কে কক্ষের একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে এসে ধাক্কা মারল। ধাক্কা মারার পর কি হবে? এই ইলেকট্রনটা ছিটকে চলে গেল এই জায়গায়, আর 1 নম্বর ইলেকট্রনটা চলে এসছে এইখানে, আর 2 নম্বর ইলেকট্রনটা চলে গেছে এইখানে। এবার এই জায়গাটা তো খালি হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা এখন পূরণ করবেটাকে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এই জায়গাটাকে পূরণ করার জন্য কি কি অপশন আছে আমাদের দেখো। প্রথম, এল কক্ষ থেকে একটা ইলেকট্রন আমাদের যেতে পারবে এই জায়গাতে, বা এম কক্ষ থেকে একটা ইলেকট্রন যেতে পারবে এই জায়গাতে, বা এন কক্ষপথ থেকেও একটা ইলেকট্রন আমাদের যেতে পারবে এই জায়গাতে, ঠিক আছে। আমি এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে একটা ছবি আঁকছি, খুব একটু বড় করে ছবিটা আঁকবো, ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের এই জায়গাটা বুঝাবো, কারণ এই জায়গাটা বুঝার জায়গা আছে, ঠিক আছে, এবং এইখান থেকে কোশ্চেন আসার চান্স প্রবল। দেখো, আচ্ছা, আরেকটা আঁকি, তাহলে সমস্যা হয়ে যাবে। আরেকটা এমনি জাস্ট এঁকে দিই, এটা হচ্ছে আরেকটা কেস, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের n=1, ঠিক আছে, এটা আমাদের আচ্ছা n=1 না করে এটা কে কক্ষ এল কক্ষ করে দিই। এটা হচ্ছে কে, ঠিক আছে, এটা এল, এটা এম, এটা এন। তো আমরা দেখলাম কে কক্ষপথের এই জায়গার ইলেকট্রনটা গায়েব হয়ে গেছে, ধাক্কা মেরেছে, ধাক্কা পড়ার ফলে এ চলে গেছে এই সাইডটায়, ঠিক আছে, এই জায়গাটায়, আর যে ইলেকট্রনটা ধাক্কা মেরেছে সে চলে এসেছে এই জায়গায়। এই জায়গাতে আমাদের 2 নম্বর ইলেকট্রনটা আছে, এই জায়গাতে আমাদের 1 নম্বর ইলেকট্রনটা আছে। যেমন এখানে ছবিতে আমি এঁকেছি ঠিক সেরকমই আমি এই জায়গাতে এঁকে দিলাম, ঠিক আছে। এবার এই জায়গাতে ইলেকট্রনটা ফাঁকা, জায়গাটা খালি হয়ে গেছে, জায়গাটাকে পূরণ করতে হবে। তাহলে
এই এল কক্ষপথ যেটা আছে, এই যে এল কক্ষপথ, এই এল কক্ষ জায়গা থেকে এই এল কক্ষ থেকে একটা ইলেকট্রন তাহলে যেতে পারবে এই জায়গায়, এল কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যেতে পারবে। আচ্ছা এম কক্ষপথ থেকেও তো যেতে পারবে, হ্যাঁ এম কক্ষপথ থেকেও একটা যেতে পারবে, এন কক্ষপথ থেকেও তো একটা ইলেকট্রন যেতে পারবে, তাই না? যদি ভালো করে শুনো, যদি ইলেকট্রনটা এল কক্ষপথ থেকে যায় তাহলে কে আলফা যে মিশ্রণটা হবে, মানে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে যাবে, তখন তো আমাদের কিছুটা ফোটন ছাড়বে এক্স রশ্মি হিসেবে। তো তখন আমরা যেই এক্স রশ্মিটা পাবো সেটা কে আলফা পাবো। যখন এম কক্ষ থেকে কেতে যাবে তখন আমরা কে বিটা পাবো, এবং এন কক্ষ থেকে যখন কেতে যাবে তখন আমরা কে গামা পাবো। ঠিক আছে, তাহলে কে আলফা, কে আলফা, কে বিটা আর কে গামা কখন তৈরি হয় এই জিনিসটা জেনে রেখে দিও, এটা কিন্তু বিশালই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কে আলফা কখন হয়, যখন এল থেকে কেতে যায় ইলেকট্রনটা। আচ্ছা কে বিটা কখন হয়, এম থেকে কেতে যাবে, যখন এম থেকে কেতে যখন যাবে তখন কে বিটা। আর কে গামা কখন হয়, যখন এন থেকে কেতে যাবে, যখন এন থেকে কেতে যাবে তখন আমাদের কে আলফা, কে বিটা এবং কে গামা তৈরি হয়। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে কে আলফা, কে বিটা এবং কে গামা এক্স রশ্মি কখন তৈরি হয়, তখন তোমাকে কিন্তু এটা অবশ্যই খুব সুন্দরভাবে ছবি এঁকে তোমাকে বোঝাতে হবে। সেম একই রকম ধরো এল কক্ষপথে একটা ইলেকট্রন শেষ হয়ে গেছে, এল কক্ষপথে, আচ্ছা সরি ওটা না, এইখানে এই যে এল কক্ষপথ, এই এল কক্ষপথে এখন একটা ইলেকট্রনকে ধাক্কা মেরেছে, এ বেচারা এখান থেকে সরে চলে গেছে। তাহলে এই জায়গাটা খালি, এই জায়গাটাকে কে পূরণ করবে? এই জায়গাটা পূরণ করার জন্য আমাদের এম কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আসতে পারে, ঠিক আছে, একটা এন কক্ষপথ থেকে আসতে পারে, বা এর পরবর্তী যতগুলো কক্ষপথ আছে সেই জায়গা থেকে ইলেকট্রনগুলো আসতে পারে। এবার কথা হচ্ছে জায়গাটা খালি হয়েছে কোথায়, এল, তাহলে এল এল। যদি এম কক্ষপথ থেকে আসে তাহলে আলফা, যদি এন কক্ষপথ থেকে আসে তাহলে বিটা, এরকম নাম হবে। তারপরে এর উপর ধরো আরো ও আছে, পি আছে, সেই কক্ষপথে গেলে তারপরে গামা হবে। ঠিক আছে, তাহলে মোট কথা যেখানে ইলেকট্রনটা খালি হবে সেটা কে, সব থেকে কাছের কক্ষপথ থেকে এলে আলফা, আর দূরের কক্ষপথের দিকে এলে তখন গামা। ঠিক আছে, খুব ভালো করে এই জিনিসটা মনে রেখে দিও, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতেও পারে। ঠিক আছে, কিছুই বলা যায় না। ঠিক আছে, ভালো পয়েন্ট, একটা ভালো জিনিস, ভালো কনসেপ্ট। ঠিক আছে, ভালো কনসেপ্ট। ঠিক আছে, তার মানে কেতে আসছে, তার মানে এদের ফাইনাল, এন ফাইনাল যদি আমি জানতে চাই, এন ফাইনাল কত, 1। ঠিক আছে, এন ফাইনালটা কিন্তু আমাদের 1, এদের 1 নম্বর কক্ষপথে আসছে। এবার এল এম এন এই মানটা আমাদের আলাদাভাবে বসিয়ে দিতে হবে, যে কে আলফার কি হবে, কে বিটার কি হবে আর কে গামার কি হবে। তাহলে এই হলো আমাদের এক্স রশ্মি, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি কি করে তৈরি হয়, আর একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কি করে তৈরি হয়, এই জিনিস দুটো। এবং খুবই ইম্পর্টেন্ট ভিভিআই, ঠিক আছে, ভিভিআই কি করে তৈরি হয়, দুটোই খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ফাঁক দিয়ে যদি চলে যায় তখন আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি পাওয়া যায়, মানে বোঝানোর জন্য, মনে রাখার জন্য মনে রাখবে। আর ইলেকট্রনের সাথে যদি সংঘর্ষ ঘটে যায় তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি আমরা পাবো। ঠিক আছে, পরবর্তী টপিক আমাদের কি আছে দেখা যাক। পরবর্তী টপিক আমাদের আছে মোজেল। মোজেল কি করেছিল, মোজেল কি করেছিল দেখো, এই যে জায়গাটা আছে, এই যে এখানে যে ছবিটা এঁকেছি, এই যে লক্ষ্য বস্তুটা, এটা বিভিন্ন এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, ঠিক আছে, এই আচ্ছা সরি এখান থেকে যে ফোটনটা বেরোচ্ছে, এই ফোটনের তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলছি, কম্পাঙ্কতে একটা আছে যেটা মিউ বলছি। আচ্ছা, তো সে কি করেছিল, এই মিউর সাথে এইখানে যে আমরা লক্ষ্য বস্তুটা বের করছি, লক্ষ্য বস্তুটা ব্যবহার করছি, ধরো একবার অ্যালুমিনিয়াম ব্যবহার করলো, ঠিক আছে, এবার অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আলাদা, ঠিক আছে, সরি পারমাণবিক ভর বলছি, পারমাণবিক কম্পাঙ্ক যুক্ত একবার অ্যালুমিনিয়াম ব্যবহার করলো, এরপরে অ্যালুমিনিয়ামের জায়গায় সিলিকন ব্যবহার করলো বা অন্য কোনো ধাতু ব্যবহার করলো। ঠিক আছে, কি করেছিল, তার পারমাণবিক ভর মানে জেড। ঠিক আছে, এখানে একটুখানি আমি একটু বলে দিই, প্রথম সে নিয়েছে ধরো মিউর সাথে, ঠিক আছে, মিউর সাথে জেড নিচে দিয়ে এই দুটো নিচে, একটা দিয়েছে মিউ আর একটা একদিকে নিচে জেড। ঠিক আছে, তো এই দুটো নিচে, এবার এই দুটোকে যখন নিচে এবং সেটাকে গ্রাফে যখন সে প্লট করেছে মিউ ভার্সেস জেড, একদিকে থাকছে কম্পাঙ্ক আর একদিকে থাকছে পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, সে কিন্তু কোনো নির্দিষ্ট একটা যে গ্রাফ পাবে তা কিন্তু সে পায়নি, কোনো মানে দেখতে পাচ্ছে এর সাথে এর বা ওর সাথে এর কোনো সম্পর্কই নাই গ্রাফে। তারপরে সে কি করলো, এই যে কম্পাঙ্ক যেটা মিউ যেটা আছে, কম্পাঙ্কের বর্গমূলের সাথে জেড এর একটা গ্রাফ সে টানলো এবং সে দেখতে পেল যে গ্রাফটা ঠিক এরকম হচ্ছে। ঠিক আছে, সমানুপাতিক গ্রাফ যেমন হয়
ঠিক এইরকম গ্রাফটা যাচ্ছে, এইদিকে যাচ্ছে কম্পাঙ্কের বর্গমূল আর এইদিকে জেড, এবং এখানে বিভিন্ন ধাতুগুলো দেখতে পাচ্ছে একই লাইনে চলে আসছে, এবং এই সূত্রটাকে আমরা মোজেলের সূত্র বলি। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা কিন্তু মোজেলের সূত্র বলি, যেটা এইখানে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে মোজেলের সূত্র, কম্পাঙ্ক মোজেলের সূত্র যদি পরীক্ষা আসে তাহলে কি লিখবো, মেন যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে কম্পাঙ্কের বর্গমূল। ঠিক আছে, কি আছে না কম্পাঙ্কের বর্গমূল, কম্পাঙ্কের বর্গমূল, কম্পাঙ্কের বর্গমূল কার সাথে সমানুপাতিক হচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্কের সাথে বা পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক, তার সাথে কি আছে সমানুপাতিক, এবং এটাই আমাদের মোজেল বলেছিল। ঠিক আছে, সমানুপাতিক। এবার আমি বলি এখানে যে রুট ওভার মিউ সমানুপাতিক জেড আছে, অনেক জায়গায় এটা দেখবে রুট ওভার মিউ সমানুপাতিক জেড মাইনাস ওয়ানও কিন্তু ব্যবহার করে। ঠিক আছে, এবং অঙ্কতে আমরা বেশিরভাগ সময় এই জিনিসটাই ব্যবহার করে থাকি, এই সূত্রটা। ঠিক আছে, এইখানে যে এখানে দুটো এইখানে দেখো একটা লাইন করি, তাহলে রুট ওভার মিউ সমান এইটা হয় এ জেড মাইনাস বি, এই যে বি, এই বি এর মানটা হয় 1, আর এই যে এ, এই আর এর মানটা হয় আর সি বাই 3, বি এর মানটা হয়। ঠিক আছে, তো সেখান থেকে এটা এর প্রমাণ তোমাদের সিলেবাসে নেই। জাস্ট যদি বলে মোজেলের সূত্রে লেখো, সরি মোজেলের সূত্রে যদি তোমাদের গাণিতিক রূপ চাই, জাস্ট এই ওপরটা লিখবে, এবং অঙ্কের ক্ষেত্রে আমরা এই নিচেরটাই ব্যবহার করি। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এই নিচেরটাই সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এখানে একটুখানি মিস্টেক, এখানে একটা জায়গায় জাস্ট অ্যাড করে নিও, এখানে ওপরটায় 3 করে দিও আর নিচেরটা 4 করে দিও, মানে 3RC/4 আর বি এর মান 1। তো মোজেলের এটা, এখানে আমি গ্রাফটা ধরো এই সাইডে একটু যদি এঁকে দিই তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। এখানে যদি গ্রাফটা এঁকে দিই, এখানে যেহেতু রুট ওভার মিউ মানে কম্পাঙ্ক, আর এই দিকটা হচ্ছে জেড যেটা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, তাহলে সেটা হয় ঠিক এরকম যাবে। ঠিক আছে, গ্রাফটা ঠিক এইরকম শুরু হয়। ঠিক আছে, এই গ্রাফটা এখানে মোজেলের সূত্রটা, এটা মেন সূত্র, কিন্তু এর আগেও পরেও কিছু আছে যেটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। কম্পাঙ্কের বর্গমূল পারমাণবিক ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গমূল পারমাণবিক ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এবার যদি রুট মিউটা তুলি, এখানে একটা স্কোয়ার চাপে জাস্ট অনেক বই সেটাও তোমরা দেখতে পাবে। আচ্ছা, নেক্সট যে টপিকটা, এই টপিকটা কিন্তু অনলি ফর জেইই অ্যাডভান্স, তোমাদের এইচএস এর জন্য। এইচএস এর সিলেবাস কিন্তু এত দূর। ঠিক আছে, এইচএস এর সিলেবাস এত দূর, আমি তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিই তাহলে ভালো হবে। এইচএস এর যে সিলেবাস, এই মোজেলস ল সমস্ত কিছু এইখানে ডান, পুরো সমস্ত কিছু আমি সিলেবাস এখানে কমপ্লিট করে দিলাম। আলফা পার্টিকেল স্ক্যাটারিং ডান, রাদারফোর্ড মডেল অফ অ্যাটম ডান, বোরের হাইড্রোজেন লাইক অ্যাটম এনার্জি লেভেল করে দিয়েছি, হাইড্রোজেন স্পেকট্রাম আমি করে দিয়েছি, লাইম্যান বামার পাসেন ব্র্যাকেট ফান যতগুলো আছে একটা ছকও দিয়েছি, ছকটা মনে রাখবে। কখন আমরা যদি বলে ল্যামডার মান ম্যাক্সিমাম, তাহলে n2 মান আমরা মিনিমাম বসাবো, ল্যামডার মান মিনিমাম, n2 মান ম্যাক্সিমাম বসাবো, মনে রাখবে। আচ্ছা, এলিমেন্টারি থিওরি অফ এক্স রে প্রোডাকশন, মানে এক্স রে কি করে তৈরি করা হয়। ঠিক আছে, পুলিজনলের মাধ্যমে এক্স রে কি করে তৈরি করে সেই জিনিসটা। কন্টিনিউয়াস বৈশিষ্ট্যমূলক আছে। ঠিক আছে, আর নিরবিচ্ছিন্ন এক্সক্লুসিভ বর্ণালী এই দুটো আছে। আচ্ছা, এক্স রে তে আর অরিজিন কি করে তৈরি হয়, মানে এই দুটো কি করে তৈরি হয়। আচ্ছা, আর হচ্ছে আমাদের মোজেলস ল, এটা পড়ে দিলাম। তোমাদের এইচএস এর সিলেবাস পুরো কমপ্লিট, এর মধ্যেই দেখবে তোমরা আসবে, এবং যদি কোনো থিওরির প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে বলবে যে এই থিওরিটা সেটা লিখে দিলে ভালো হতো। এখন আমরা আসি যেই অ্যাডভান্সের যে টপিকটা আছে, এই টপিকটার দিকে। ঠিক আছে, যেই অ্যাডভান্সের যে টপিকটা আছে এই টপিকটা দিকে, এবং এর আগে আমরা জাস্ট একটা জিনিস পড়বো, একটা জিনিস জাস্ট ছোট্ট একটা জিনিস পড়ে নেবো। আচ্ছা, এখানে আমি একটা এক্সট্রা পেজ অ্যাড করে নিচ্ছি, এই জায়গায় আমরা একটা জিনিস ছোট পড়বো। একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। কি আছে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এইটা একটা জিনিস পড়বো, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ, এটাকে কি বলা হয়, পারফেক্টলি এলাস্টিক। কি বলা হয়, পারফেক্টলি এলাস্টিক। ঠিক আছে, এলাস্টিক এটাকে বলা হয় পারফেক্টলি এলাস্টিক। এবার শোনো, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, ধরো এখানে ধরো এটা হচ্ছে মেঝে। ঠিক আছে, মেঝের উপর এখানে একটা বস্তু রাখা আছে আর এখানে একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এ যাচ্ছে একটা বেগে, এ স্থির আছে। তো এরা দুজনে কি হয় যে এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে ধাক্কা লাগার আগের যে গতিশক্তি আর ধাক্কা লাগার পরে যে গতিশক্তি দুটো সেমই থাকে, মানে এখানে গতিশক্তিটা সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে, এইটুকু মনে রাখলেই হবে। গতিশক্তি সংরক্ষিত থাকে, গতিশক্তি কোনো হ্রাস এখানে হয় না।
সংরক্ষিত থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক। যে সংঘর্ষে ধাক্কার আগের গতিশক্তি আর ধাক্কার পরের গতিশক্তি দুটোই সেম, এখানে গতিশক্তি সংরক্ষিত থাকে, সেটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আর একটা হয় পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা কি? পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেকে ইংরেজিতে কি বলে? পারফেক্টলি ইনএলাস্টিক ইনএলাস্টিক কলাইজন বলা হয়। এইখানে কি হয়? এখানে গতিশক্তি কিছুটা হ্রাস হয়। ঠিক আছে, এখানে গতিশক্তি সংরক্ষিত থাকে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না, এই জিনিসটা মনে রেখে দিও, গতিশক্তি সংরক্ষিত থাকে না। ঠিক আছে, সব থেকে বেশি গতিশক্তি যদি হ্রাস হয় তাহলে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, আর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। এই দুটো কনসেপ্ট নিয়ে আমরা এবার যেই অ্যাডভান্স এই টপিকটার উপরে যাব। ঠিক আছে, এই টপিকটার উপরে যাব, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, কোনো থিওরি জাস্ট থিওরিটাই পড়াবো, ম্যাথামেটিক্যালি যাবো না, যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো কি বলছে, দেয়ার আর টু ওয়ে টু এক্সাইট অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে, তোমার অনেকজন ইংলিশে হয়তো কাঁচা হতে পারো, সেই জন্য আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আরো ভালো, একটু ছোট করে দিই। আচ্ছা শোনো, এবার একটা ইলেকট্রন এই জায়গাতে আছে, n = 1 এ একটা ইলেকট্রন আছে, একে n = 2 এ যেতে হবে। দুটো উপায় আছে, দুটো উপায়। কি উপায়? আমরা লাইট ফেলবো, সেই ফোটনটা এই ইলেকট্রনটা গ্রহণ করবে এবং এই জায়গা থেকে ইলেকট্রনটা n = 2 এ চলে যাবে। ঠিক আছে, সেটা এখানে বলছে বাই সাপ্লাইং এনার্জি টু অ্যান ইলেকট্রন থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ফোটন হুইচ উই হ্যাভ অলরেডি ডিসকাস ইন ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা যেটা ডিসকাস করেছি, যে একটা নির্দিষ্ট শক্তির ফোটনকে আমরা ধাতব পৃষ্ঠের ওপর ফেলবো, তখন ধাতব পৃষ্ঠ সেই ফোটন ইলেকট্রনটা কি করবে, সেই ফোটনের শক্তিটাকে নেবে এবং আমাদের যে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, an electron absorb a photon only, একটা ইলেকট্রন একটা ফোটনের শক্তিকে নিতে পারবে। ঠিক আছে, একটা ইলেকট্রন দুটো ফোটনের সাথে নিতে পারবে না। আমাদের বাস্তব জীবনে হয় একজন ছেলে দুটো মেয়েকে নাচাচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এইখানে কিন্তু এইসব জিনিস হয় না, বা একটা ছেলের দুটো গার্লফ্রেন্ড বা একটা মেয়ের দুটো বয়ফ্রেন্ড, এই জিনিস কিন্তু এখানে হয় না। ফোটন কিন্তু ইলেকট্রন কিন্তু এইসব ব্যাপারে কিন্তু খুবই সিরিয়াস। ঠিক আছে, ও লয়াল, কিন্তু ও একজনের সাথেই আসবে, একজনের পুরো শক্তি কিন্তু এখানে আমাদের ইলেকট্রন নিয়ে নেবে। When the photon energy is equal to the difference energy of the two energy level of atom, otherwise the photon will not absorb. এই প্রথম আর দ্বিতীয় কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য হচ্ছে 10.2। ফোটনকে যদি ইলেকট্রনকে যদি এই 10.2 ইলেকট্রিক ভোল্টের শক্তি দেওয়া হয়, তখন কিন্তু এই ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যাবে। যদি 10.2 এর কম দেওয়া হয় তাহলে ও সেই শক্তি নেবে না, শক্তি হাতি দেবে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল 1 নম্বর কেস। 2 নম্বর কেস, দ্য এনার্জি ক্যান বি সাপ্লাইড টু অ্যান ইলেকট্রন বাই অ্যাটমিক কলাইজন। ইন সাচ কলাইজন অ্যাজিউম দ্যাট দ্য লস ইন কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ইজ পসিবল হোয়েন ইফ ইট কাম এক্সাইটেড অর আয়োনাইজড। আরেকটা কি হয়, এইখান থেকে ধরো পরমাণু কি বলা হচ্ছে, এখানে একটা এই পরের লাইনটা আছে, পরের পার্টটায় আছে। এখানে দেখো একটা নিউট্রন আছে। ঠিক আছে, একটা নিউট্রন আছে, একটা হাইড্রোজেন আছে। এবার নিউট্রনটাকে কি করা হয়, হাইড্রোজেনের পরমাণুর ভেতরে প্রবেশ করানো হয় প্রচন্ড স্পিডে। দুটো অপশন হতে পারে। ঠিক আছে, দুটো অপশন হতে পারে, সংঘর্ষ তো হবেই। সংঘর্ষ কি হবে, হবেই। প্রথম এইখানে দেখো যেটা আছে, এইখানে হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, মানে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এদের দুজনের যখন ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পরে কিন্তু গতিশক্তি একই থাকলো। এখানে যদি গতিশক্তি ওদের ই থাকে, এইখানেও গতিশক্তি ওদের ধাক্কা করার পরেও কিন্তু গতিশক্তি ই হচ্ছে, গতিশক্তির কোনো চেঞ্জ হচ্ছে না, গতিশক্তি হ্রাসও হচ্ছে না, গতিশক্তি বৃদ্ধির কোনো কথাই নেই। ঠিক আছে, তো এখানে এটাই বলছে যে পারফেক্টলি কোলাইজন টেক প্লেস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দ্য নিউট্রন উইল কাম টু রেস্ট হোয়াইল দ্য হাইড্রোজেন অ্যাটম উইল মুভ উইথ দ্য সেম স্পিড। এখানে প্রথম অবস্থায় এরকম আছে ধরো। ঠিক আছে, এইখানে আমাদের হাইড্রোজেনটা আছে আর এইখানে আমাদের নিউট্রনটা আছে। ঠিক আছে, এখানে নিউট্রন আছে, এখানে হাইড্রোজেন আছে।
এবার নিউট্রনটা আস্তে আস্তে এখানে গিয়ে হাইড্রোজেনকে আঘাত করলো, নিউট্রনের যে গতি শক্তিটা সেটা হাইড্রোজেন পেয়ে গেল এবং হাইড্রোজেনটা এবার চলতে শুরু করলো, আর নিউট্রন তখন এইখানে এসে দাঁড়িয়ে গেল। গতিশক্তির কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। সেজন্য আমি প্রথমেই পড়ে দিলাম যে পূর্ণ স্থিতিস্থাপকে গতিশক্তি সংরক্ষিত থাকে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি হুইচ দ্য নিউট্রন ওয়াজ মুভিং ইনিশিয়ালি অ্যাজ শোন ইন ফিগার, সেটা এখানে দেখাচ্ছে, অসুবিধা নেই। এবার আসছি পারফেক্টলি ইনএলাস্টিক কলাইজন। যদি এরকম ঘটনা ঘটে যে ইফ উই কনসিডার দ্য কলাইজেন পারফেক্টলি ইনএলাস্টিক, মানে পূর্ণ অস্থিতিস্থাপক, এটা পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তির কোনো চেঞ্জ হচ্ছে না, তো কোনো সমস্যা এখানে হবে না। কিন্তু গতিশক্তি যদি চেঞ্জ হয় এবং যেই পরিমাণ, ধরো এখানে গতিশক্তি ছিল কে, ঠিক আছে, আর এই জায়গাতে গতিশক্তি এর হয়েছে কে নট, ঠিক আছে। এবার কে মাইনাস কে নট যে গতিশক্তিটা হ্রাস হয়েছে তার মান ধরো 10.2 ইলেকট্রিক ভোল্ট, কথার কথা 10.2 ইলেকট্রিক ভোল্ট সেই শক্তিটা যেটা হ্রাস পেয়েছে, এবং এই যে শক্তিটা সেই শক্তিটা একটা ইলেকট্রন এখন পেয়ে গেছে। যেই সেই ইলেকট্রনটা পাবে সেই শক্তিটা সেখানে বসে থাকবে, সে টুক করে n=1 থেকে n=2 এ চলে যাবে। তো এটাই হচ্ছে ওই জিনিসটা যেটা অ্যাটমিক কলাইজন বলা হচ্ছে। ইফ উই কনসিডার দ্য কলাইজন টু বি পারফেক্টলি ইলাস্টিক, দেন আফটার কলাইজন বোথ দ্য নিউট্রন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম উইল মুভ টুগেদার উইথ স্পিড v1 হুইচ ক্যান গিভেন বাই লস অফ কনজারভেশন মোমেন্টাম, ঠিক আছে। বুঝা গেল? এইটুকু জাস্ট থিওরি, আমি ম্যাথামেটিক্যালি কিছুই গেলাম না, এইটুকু থিওরি। যেই অ্যাডভান্সে একটাই কোশ্চেন এসছে টপিক থেকে, কিন্তু টপিকটা করানো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি, একটা নিউট্রনকে দিয়ে একটা হাইড্রোজেনের ভেতরে আঘাত করা হচ্ছে, দুটো কেস হতে পারে। এক নম্বর কেস, নিউট্রনটা হাইড্রোজেনের সাথে ধাক্কা খাচ্ছে, দিয়ে নিউট্রনটা এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে আর হাইড্রোজেনটাকে ছিটকে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের যে গতিশক্তি, নিউট্রনের যে প্রাথমিক গতিশক্তি আর হাইড্রোজেনের কাছে যে অন্তিম গতিশক্তি, এই দুটো সমান। এটা কখন হতে পারে? যখন ধাক্কাটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকে। প্রথমেই আমি সেজন্য পড়িয়ে দিলাম। আরেকটা হচ্ছে পারফেক্টলি ইনএলাস্টিক কলাইজন, সেটা কি হয়, সেখানে কিন্তু গতিশক্তির চেঞ্জ হয়, কিছুটা গতিশক্তি কমে যায়। ওই যে কমে গেল, এই কে মাইনাস কে নট ধরো কমে গেল, ওই গতিশক্তি যদি কোনো একটা ইলেকট্রনকে দেওয়া হয়, সেই ইলেকট্রনটা তখন n=1 থেকে n=2 এ চলে যাবে, ঠিক আছে। তো এইখানেই আমাদের কিন্তু পরমাণু ওয়ান শট লেকচার শেষ। এরপরে আমাদের নিউক্লিয়াস আসবে, ঠিক আছে, এবং আমাদের যেমন কোশ্চেন ব্যাংক সলিউশন চলছে সেটা আমাদের চলতে থাকবে।